উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পাশে থাকার আশ্বাস চারটি দলের। যে কোনো মূল্যে ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকানোর প্রত্যয়, ঐক্য দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার। শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষে আহত ৮০। মাইলস্টোনের ৯ ঘণ্টা অবরোধ থাকার পর বের হলেন ২ উপদেষ্টা ও প্রেস সচিব। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থী শিক্ষক সহ নিহত বেড়ে ৩২। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে রাজশাহীতে দাফন। সাহসী শিক্ষিকা মেহেরী নীলফামারীতে সমাহিত। মাইলস্টোনের মতো এত বড় শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডে না আছে অভিভাবকের ফোন নাম্বার, না আছে বাচ্চাদের ব্লাড গ্রুপ। এটা কম্পালসারি করা উচিত। নামি দামি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রে নেই রক্তের গ্রুপ। মাইলস্টোনের আহতদের চিকিৎসা দিতে জটিলতার সৃষ্টি। সরকারিভাবেও অনাবশ্যক রাখায় হতাশ অভিভাবকরা। এবং শাহজালালের রানওয়েতে ওঠানামা করে সামরিক ও বেসামরিক বিমান, নীতি পরিপন্থী বলছেন সাবেক পাইলটরা। চারপাশে গজিয়ে ওঠা উঁচু ভবন বাড়াচ্ছে নিরাপত্তার ঝুঁকি। ভোরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। দেশের যে কোনো সংকট মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দেশের প্রধান চারটি রাজনৈতিক দল। ফ্যাসিবাদের পুনর্বাসন প্রতিরোধে ঐক্যমত্য প্রকাশ করে দলগুলো। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন রাজনৈতিক দলের নেতারা। মঙ্গলবার রাতে যমুনায় বিএনপি, জামায়াত সহ চারটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জরুরি বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত। বলেন, ঐক্য দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার মাইলস্টোন ট্র্যাজেডি, পরদিন মঙ্গলবার সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। সাম্প্রতিক সময়ে পরপর অস্থিতিশীল পরিস্থিতির সম্মুখীন হয়ে মঙ্গলবার রাতে 4 রাজনৈতিক দলকে জরুরি বৈঠকে ডাকেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকে যোগ দেয় বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণঅভ্যুত্থানের পর সচিবালয় ঘিরে একাধিক প্রতিবাদ, বিক্ষোভ সহ নানা ঘটনায় নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন। সম্প্রতি গোপালগঞ্জে সংঘর্ষের বিষয়ে গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা রয়েছে কিনা তা তদন্ত করে দেখার প্রস্তাব দেয় দলটি। সচিবালয় এভাবে অরক্ষিত কেন থাকে? এখানে কি গোয়েন্দা ব্যর্থতা আছে, নাকি প্রশাসনিক কোনো ব্যর্থতা আছে, আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতা আছে? এই বিষয়টা গভীরভাবে যাতে সরকার অনুসন্ধান করে দেখে। দেশের প্রতিটি অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন আছে কিনা তা গুরুত্বের সঙ্গে দেখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় জামায়াতে ইসলামী। উদ্ভূত পরিস্থিতিতে গুজব ছড়িয়ে দেশে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বলেও জানায় দলটি। নির্বাচনকে কেন্দ্র করে আরও বিশৃঙ্খলা তৈরি হইতে পারে, সেজন্য এখন থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেওয়া দরকার। পুলিশ বাহিনী এবং আদার এনফোর্সিং অথরিটি এগুলোকে স্ট্রেংথেন করা দরকার, ইফেক্টিভ করা দরকার, এবং নির্বাচনের বেশ আগেই যেন একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থাকে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রত্যেকেই বলেছে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মতভিন্নতা নাই, তাদের মধ্যে কোনো বিরোধ নাই। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুইটা জিনিসের উপর হাইলাইট করা হয়েছে। একটা হচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নেই। বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে বলা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত। দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের পাশে থেকে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও জানিয়েছে রাজনৈতিক দলগুলো। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সচিবালয় সহ আশেপাশের এলাকা। 2 উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সচিবালয়ের প্রধান ফটক টপকে ভেতরে ঢুকে গেলে তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে গুলিস্তান ও আশেপাশের এলাকায়ও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় আহত হয় 80 জনের বেশি।
টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর সচিবালয়, 0 পয়েন্ট, বায়তুল মোকাররম এলাকা। আরেক দিক থেকে আসছে ইট পাটকেল। জিরো পয়েন্ট থেকে শুরু করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট হয়ে প্রেস ক্লাব মোড় পর্যন্ত। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এর আগে দুপুরে সচিবালয়ের গেট ভেঙে ঢুকে পড়েন শত শত শিক্ষার্থী। সামনে থাকা গাড়ি ভাঙচুর শুরু করেন তারা। ছড়িয়ে পড়েন সচিবালয়ের ভেতরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেন পুলিশ ও সেনা সদস্যরা। এ ঘটনায় আহত হন বহু শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওনার বাইরে থেকে গেট আটকে দিয়ে তারপর ভিতরে আমাদের সাথে হামলা করছে। বুলেট টিয়ারশেল ইভেন মানে পুলিশে মেরে রক্ত বের করে দিচ্ছে আমাদের শরীর থেকে। দৌড়ায় যায়, দাপ করে বাড়ি মারছে ভাই। আমি পড়ে যাই, এনে ব্যথা পেয়েছি ভাই। শিক্ষার্থীদের মাঝে দুষ্কৃতকারী ঢুকে পড়ায় কঠোর হতে বাধ্য হওয়ার কথা জানায় পুলিশ। শিক্ষার্থীদের মাঝে হয়তোবা আরো অনেকে, আমরা যেটা পরবর্তীতে দেখেছি, হয়তোবা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিল, তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢুকছে। ঢোকার পরে মানে ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে। উত্তেজনায় সচিবালয়ের সামনে 3 ঘন্টা ধরে বন্ধ ছিল যানবাহন চলাচল। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা উপদেষ্টা, বোর্ডের চেয়ারম্যান সহ এইচএসসি পরীক্ষা সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে ঢাকার বাইরেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষার্থী বান্ধব উপদেষ্টা ও কর্মকর্তা নিয়োগের দাবিও জানায় তারা। এ সময় দেশের বিভিন্ন এলাকার সড়ক, মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আবারও রাজপথে শিক্ষার্থীরা, দাবি আদায়ে বিভিন্ন স্লোগান। মঙ্গলবার সকালে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এই সময় শিক্ষা উপদেষ্টা, বোর্ডের চেয়ারম্যান সহ পরীক্ষা সংশ্লিষ্টদের পদত্যাগ করার দাবি ওঠে। শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে যে নাটকটা করছে গত সারা রাত যাবত, তার আমরা তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের অভিযোগ, বিমান দুর্ঘটনার পর রাষ্ট্রীয় শোক ঘোষণা হলেও এইচএসসি পরীক্ষা স্থগিত হয়নি। বিভিন্ন মহলের সমালোচনার পর গভীর রাতে পরীক্ষা স্থগিত করা হয়। পাশাপাশি পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগে নোটিশ জারি করা দায়িত্বহীনতার পরিচয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। রাত 3:30টার সময় কোন গভর্নমেন্ট ডিসিশন দেয় যে পরীক্ষা হবে না? বিক্ষোভের সময় দেশের বিভিন্ন এলাকার সড়ক, মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এদিকে ময়মনসিংহ, বগুড়া সহ বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন শিক্ষার্থীরা। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে 6 দফা দাবিতে মঙ্গলবার দিনভর বিক্ষোভ করে মাইলস্টোনের শিক্ষার্থীরা। রাতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলেও বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন তারা। এর আগে শিক্ষার্থীদের তোপের মুখে 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন ক্যাম্পাস ছাড়েন সরকারের 2 উপদেষ্টা ও প্রেস সচিব। যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহতদের সঠিক সংখ্যা, হতাহতদের তালিকা প্রকাশ সহ 6 দফা দাবিতে দিনভর উত্তপ্ত ছিল উত্তরার মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন সরকারের 2 উপদেষ্টা আসিফ নজরুল, সিয়ার আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম। পরে সন্ধ্যা 7:30টায় কড়া নিরাপত্তায় ক্যাম্পাস ছাড়েন তারা। এর আগে নিজেদের দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকেই দুর্ঘটনাস্থলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবশেষে সন্ধ্যায় তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, শিক্ষার্থীদের বিক্ষোভ কেন্দ্র করে জলঘোলা করার চেষ্টা করেছে কোনো মহল। আমাদের কাছে অভিযোগ ছিল যে অনেকে বাইরের কিছু লোক এখানে এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে। আমরা তাদের যদি পরিচয় আমরা যদি পেয়ে যদি আমাদের কাছে ভ্যালিড তথ্য আসে যে এই ধরনের পরিস্থিতিটাকে উস্কে দিয়ে
কেউ প্রভোকেশন করার চেষ্টা করেছে, নিশ্চয়ই তার জন্য আইন আছে দেশে, নিশ্চয়ই প্রত্যেকটা লোকে আইন অমান্য করলে তো তার আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা জানান, দাবি নিয়ে বুধবার সচিবালয় বৈঠকে বসবেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। আমাদেরকে 10 জনকে ডাকা হয়েছে, এখানে শিক্ষকও থাকতে পারে, এখানে সংখ্যা হয়তো বেড়ে দাঁড়ায় 15 জন হতে পারে। পুলিশ কর্মকর্তারা যারা এখানে ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করেছে সুষ্ঠু তদন্ত এবং বিচার পাবো ইনশাল্লাহ। এদিন সকাল 10:30টার দিকে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করতে আলোচনায় বসেন মাইলস্টোনের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে। কেমনে আহত আবার কমে, আবার নিহত কমে, এটা আমাদের লাশের হিসাব দিতে হবে। আমাদের প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে, কলেজ স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়েছে, সেটার আমরা বিচার চাই। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আসিফ নজরুল। সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি। শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ শুরু করলে পুনরায় উপদেষ্টাদের ভবনের ভেতরে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে যুদ্ধ বিমানের বিধ্বস্ত স্থান হায়দার আলী ভবন ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলা। ধ্বংসস্তূপ থেকে নমুনা সংগ্রহ করেছে বিমান বাহিনী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আর্তনাদে ভারী হাসপাতাল। করিডর জুড়ে এখন শুধু স্বজনের কান্না আর সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ। শিক্ষক, শিক্ষার্থী সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি 68 জন। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। রাতভর অপেক্ষা, ফুটফুটে শিশুকে ফিরে পাওয়ার হাজারো প্রার্থনা যখন ব্যর্থ হয়ে লাশ নিয়ে ফিরতে হয় স্বজনকে, তখন আর যেন পা চলে না কারো। চোখের সামনে পৃথিবী হয়ে যায় শূন্য। বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অনেকেই জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। যদি লাশ নেন তাহলে আপনারা আসেন, তখন আমরা রাত্রে ব্রাহ্মণবাড়িয়ার থেকে লাশগুলো নিতে পারতেছি না, শুধু পুলিশ ক্লিয়ারেন্স নাই। হাসপাতালের বারান্দায় সন্তানদের খবর জানতে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় স্বজনরা। সিএমএসএ খুঁজছি, গতকালকে ঢাকা মেডিকেলও খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। আহতদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবী সহ সর্বস্তরের মানুষ। বাদ যাননি তৃতীয় লিঙ্গের সদস্যরাও। রক্ত দেওয়ার জন্য আসছি এখানে, এখনো পর্যন্ত রক্ত দেওয়া হয়নি, আমরা রক্ত দিয়ে যাব। মঙ্গলবার দুপুরে বার্ন ইনস্টিটিউটের ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইয়েদুর রহমান জানান, মরদেহ এবং দেহাবশেষের সঠিক সংখ্যা দিতে কিছুটা সময় লাগবে। তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। বার্ন ইনস্টিটিউটে গণমাধ্যমে মুখোমুখি হন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ব্ল্যাক বক্স থেকে তথ্য না পাওয়া পর্যন্ত কি কারণে দুর্ঘটনা ঘটেছিল তা জানা সম্ভব নয়। এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না এটা কি টেকনিক্যাল এরর না পাইলট। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে জাতি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তার জানাজায় ঢল নামে মানুষের। এর আগে মঙ্গলবার দুপুরে সামরিক রীতি মেনে বিদায় জানায় সশস্ত্র বাহিনী। কুর্মিটোলা বিমান ঘাঁটিতে ফিউনারাল প্যারেডে অংশ নেন 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি একে খন্দকার প্যারেড গ্রাউন্ড। ফিউনারেল প্যারেডে দাঁড়িয়ে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সদস্যরা হৃদয়ে শোক নিয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে বিদায় জানান সবাই। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় ফিউনারেল প্যারেডে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাত্র 27 বছরে তৌকিরের অকাল মৃত্যু নাড়া দিয়েছে দেশবাসীকে। পরিবার স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে প্যারেড গ্রাউন্ড। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং তার পরিবারের
প্রতি আপনারা সমবেদনা জানাবেন, তার পরিবারের পাশে থাকবেন আপনারা। গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, বিধ্বস্ত বিমানের ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব, মিস ইনফরমেশনে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর জন্য অপরিহার্য। একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি। তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কি ঘটনা ঘটেছিল এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নিব। ফিউনারেল প্যারেডের পর অনুষ্ঠিত হয় জানাজা। পরে অকুতভয় দেশপ্রেমিক তৌকিরের কফিনে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এদিন দুপুরেই তার মরদেহ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে নেওয়া হয় নিজ শহর রাজশাহীতে। পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজের জানাজা। পরে সফুরা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে সাহসের অনন্য গল্প লিখে গেলেন শিক্ষক মেহরিন চৌধুরী। নিজে অগ্নিদগ্ধ হয়েও জীবনের মায়া ত্যাগ করে অন্তত 20 শিক্ষার্থীকে উদ্ধার করেন তিনি। তার মরদেহ নিজ গ্রাম নীলফামারীর জলঢাকায় নেওয়া হলে শোকের ছায়া নামে পুরো এলাকায়। আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাত, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। সোমবার দুপুর 1:06 F7 BGI যুদ্ধবিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই আছড়ে পড়ে মাইলস্টোন স্কুলের একটি ভবনে। মুহূর্তেই আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে ছুটতে থাকে ছোট্ট সোনামণিরা। কিন্তু বিভীষিকাময় সেই মুহূর্তে শিক্ষার্থীদের জন্য নিজের শরীরকে ঢাল হিসেবে দাঁড় করান শিক্ষক মেহরিন চৌধুরী। নিশ্চিত মৃত্যু ঝুঁকি জেনেও নিজে নিরাপদে না সরে গিয়ে 20 শিক্ষার্থীকে উদ্ধারে সহায়তা করেন। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো বোন। কিন্তু সবকিছু ছাপিয়ে তার পরিচয় আজ শুধুই একজন সাহসী আত্মত্যাগী শিক্ষক। আগুন শরীরে থাকা সত্ত্বেও উনি নিজেই ওই বাচ্চাদেরকে উদ্ধার করছে। বাচ্চাদেরকে বাঁচানোর জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছে। এজন্য আমরা জলঢাকাবাসী, আমরা শিক্ষক হিসাবে আমরা গর্বিত। মঙ্গলবার বেলা 3টার পর মেহরিনের মরদেহ নিজ গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায় নেওয়া হলে পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে যায়। জীবিত অবস্থায় ওর সাথে কথা বলার সুযোগ হয়েছে। ও আমাকে বলল, আমার সামনে এতগুলা বাচ্চা আগুনে পুইরা মারা যাবে, বাচ্চাগুলো মারা যাচ্ছে, আমি নিজে বাঁচলে বাইচা যাইতে পারতাম, কিন্তু বাচ্চাদের দিকে তাকায় আমি ফিরে আসতে পারি নাই। সে শিক্ষক হিসেবে নয়, আজকে যোদ্ধা হিসেবেই তাকে আমি গণ্য করব যে সে একজন যোদ্ধা ছিল। উনি যে 20-25 জন স্টুডেন্টকে বাঁচালো নিজের জীবনের বিনিময়ে, আল্লাহ ওনাকে বেহেশতে বাসী করুক। মেহরিন চৌধুরীর মৃত্যুতে পুরো দেশে শোক নেমে এলেও সাহসিকতা, মমতার দায়িত্ববোধের এক অনন্য প্রতীক হয়ে থাকবেন তিনি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, জলঢাকা, নীলফামারী। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের গ্রামের বাড়িতে চলছে মাতম। পুরো এলাকায় শোকের ছায়া। বিভিন্ন জেলায় দাফন করা হয়েছে শিশু ও মায়ের মরদেহ। প্রিয়জন হারানোর শোকে স্তব্ধ স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার সকালে টাঙ্গাইলের সখীপুরে নেওয়া হয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহনাজ আক্তার হুমায়রার মরদেহ। এই সময় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। আদরের 8 বছরের মেয়ের লাশবাহী গাড়ি ধরেই কান্নায় ভেঙে পড়েন বাবা। ওর মা বলছে যে আম্মু, আমার যদি 1 মিনিট দেরি হয় তুমি বাইরে বেরোও না, তুমি ওইখানেই থাকো। কিন্তু এটা নিয়ে ওইখানে আসছিল 4 বান্ধবী, ওর খোঁজ পাওয়া গেছে আর 3 জনের খোঁজ পাওয়া যায় নাই। এইটুকু পুরা আমরা তো কিছুই বুঝি নাই, পাইছি কিন্তু কোন লাশ আছে খালি ব্যাগে করে নিয়ে গেছে গা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমেদের বাড়িও টাঙ্গাইলে। অনাকাঙ্ক্ষিত এমন মৃত্যুতে শোকার্ত পরিবার। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইমা আক্তারের লাশবাহী গাড়ি পৌঁছায় গ্রামের বাড়ির গাজীপুরে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এদিকে বিমান বিধ্বস্তের পর মেয়েকে বাঁচাতে শ্রেণীকক্ষের দিকে ছুটে গিয়ে প্রাণ হারানো মা রজনী ইসলামকে দাফন করা হয়েছে কুষ্টিয়ার দৌলতপুরে। আগেই স্কুলের বাইরে চলে যাওয়ায় প্রাণে বাঁচলেও মাকে হারিয়ে কান্না থামছে না শিশু মেয়েটির। কোনো না কোনোভাবে উনি আঘাতপ্রাপ্ত হয় মাথার পেছনে।
এবং ওখানে উনি মৃত্যুবরণ করে। ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার আরেক শিক্ষার্থী ১৩ বছরের আব্দুল্লাহ সামিম দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। গ্রামের বাড়ি শরীয়তপুরে ভেদরগঞ্জে বাবার কবরের পাশেই দাফন করা হয় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সামিমকে। এছাড়া বাগেরহাটের চিতলমারীতে চিরশায়িত হল ৩য় শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার। তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। ফাহরি ফারজানা, সময় সংবাদ। যুদ্ধবিমান দুর্ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। এতে দেখা যায় উড্ডয়নের মাত্র ৭ মিনিট পর মাইলস্টোন স্কুলের ভবনের ওপর আছড়ে পড়ে বিমান। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ২১ জুলাই দুপুর ১:১৩:২৩ তখনও আকাশে উঠতে দেখা যায় উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর F-7 BGI যুদ্ধ বিমানটিকে। ১০ সেকেন্ড উঠতে দেখা যায় আকাশে। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় বিমানটি। একেবারে মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই ধরে যায় আগুন, ছড়িয়ে পড়ে পুরো ভবনটিতে। আশেপাশে থাকা সবাই দৌড়ে এগিয়ে যায় ভবনটিতে। এই যে আমাদের দুইটা ভবন, এটা ৭ নম্বর ভবন, ওইটা ৫ নম্বর ভবন, দুইটা ভবনের মাঝ বরাবর থেকে প্লেনটা যে ওখানে আছড়ে পড়ে, সাথে সাথেই ওখানে ওই ৩টা রুম সহ পুরো ধসে পড়ে। ওখানে প্লেনটা ভিতরে ঢুকে যায়। আমি স্পটে যাই, এটা দেখলাম। প্রত্যক্ষদর্শীরা জানান বিধ্বস্ত হওয়ার আগে আরও একবার বিমানটি স্কুলের উপর দিয়ে যায়। দ্বিতীয়বার আসার সময় বিকট শব্দে বিধ্বস্ত হয়। বিমানটা কিছুক্ষণ আগে ৪-৫ মিনিট আগে ঠিক আমার এখান থেকে পিছন দিয়ে দেখতে পাচ্ছেন পূর্ব পাশ দিয়ে ওরা উড়ে গেল। কিছুক্ষণ পরে বিমানটা আবার ব্যাক আসলো। যখন আসে তখন বোঝা যায়, সাউন্ড হয়। ক্লাসরুম থেকে আমরা বা বিল্ডিং থেকে প্রচুর সাউন্ড পাই যে কোনো বিমান আসতেছে। শুধু যুদ্ধ বিমান আসলে আর সাউন্ডটা একটু বেশি হয়, একটু প্রকম্পিত মতো ভাব থাকে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিমান যাচ্ছে, এগুলোর সাউন্ড যত, ওইটার বিমানের সাউন্ড তো অনেক দূর থেকে অনেক বড় আকারে বোঝা যায়। সেটা বুঝতেছিলাম যে একটা বিমান আসতেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাউন্ড হলো উপরে, আকাশে সাউন্ড। হ্যাঁ, কিন্তু বিমানটা পড়েছে এইভাবে। নামকরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রে রক্তের গ্রুপ না থাকায় দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের সেবা দিতে গিয়ে জটিলতার সৃষ্টি হচ্ছে। এমনকি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য সরকার গৃহীত ৩৫০ কোটি টাকার ইউনিক আইডি প্রকল্পেও রক্তের গ্রুপ অনাবশ্যক হিসেবে রাখায় হতাশ অভিভাবকরা। গ্রুপ নির্ণয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্য করছে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের বড় অংশ স্বেচ্ছায় তথ্য দেয় বেশিরভাগ পরিচয়পত্রে রাখা হয়েছে রক্তের গ্রুপ। আর প্রকল্পের আওতায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করে তা ইউনিক আইডি কার্ডে উল্লেখ করার দাবি অভিভাবকদের। শাকির আহমেদের রিপোর্ট। সোমবার রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে শিক্ষার্থী ও শিক্ষক সহ হতাহতের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেয়ার পর প্রয়োজন হয় রক্তের। তবে শিক্ষার্থীদের সঙ্গে থাকা পরিচয়পত্রে রক্তের গ্রুপ উল্লেখ না থাকায় চিকিৎসকদের পড়তে হয় জটিলতায়। মাইলস্টোনের মতো এত বড় শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডে না আছে অভিভাবকের ফোন নাম্বার, না আছে বাচ্চাদের ব্লাড গ্রুপ। সরকারের নেয়া এস্টাবলিশমেন্ট অফ ইন্টিগ্রেটেড এডুকেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম IEIMS বা ইউনিক আইডি প্রকল্পেও রক্তের গ্রুপের বিষয়টি রাখা হয়েছে অনাবশ্যক হিসেবে। অভিভাবকরা বলছেন, রক্তের গ্রুপের মতো গুরুত্বপূর্ণ তথ্য আইডিতে না থাকলে জরুরি প্রয়োজনে বাড়ে বিপদ। ব্লাড গ্রুপটা তো দেওয়া, হ্যাঁ আমি মনে করি এটা কম্পালসারি করা উচিত সরকারের। সহজে আইডেন্টিফাই করা যায় বাচ্চা কেউ যদি থাকে আর কি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, রক্তের গ্রুপের তথ্য আবশ্যক না হলেও অনেকেই নিজ উদ্যোগে তথ্য দেওয়ার ফলে অধিকাংশ কার্ডে রক্তের গ্রুপ উল্লেখ করা হয়েছে। যেসব জায়গায় শিক্ষার্থীর রক্তের গ্রুপ পাওয়া যাবে না, সে রক্তের গ্রুপ দিবে না। আর যখন পাওয়া যাবে সে ডাটাবেজে ঢুকে, সেটা ডাইনামিক ডাটাবেজ যেহেতু, সেটা সে ডাটাবেজে সে তথ্যটা দিয়ে দিতে পারবে। আমাদের ইউনিক আইডি কার্ডে সেই রক্তের গ্রুপটা আছে। তবে কি কারণে এই গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে শিথিলতা দেখানো হয়েছে, এমন প্রশ্নের উত্তরে প্রকল্পের উপপরিচালক বলছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান ব্লাড গ্রুপ নির্ণয়ে বাড়তি অর্থ হাতিয়ে নেয় অনাবশ্যক করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে এই রক্তের গ্রুপ করা নিয়ে একটা তাদের জটিলতা আছে। তারা গ্রাম পর্যায়ে রক্তের গ্রুপটা বিভিন্ন জায়গায় পাওয়াও যায় না। এখন পর্যন্ত সেই সেবাটা ওখানে পৌঁছায় নাই।
যে কারণে হয়তোবা সে এইটা অপশনাল করা হয়েছে। তবে স্থানীয় সরকারি হাসপাতাল অথবা প্রকল্পের আওতায় বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করে তা ইউনিক আইডি কার্ডে উল্লেখ করার দাবি অভিভাবকদের। অনেক স্কুলে আপনার ব্লাড গ্রুপ করার সময় টাকা নিয়েছে। আমাদের দাবি থাকবে এই ইউনিক আইডিতে যে ব্লাড গ্রুপটা করা হবে এটা সরকারিভাবে করা হোক। ৩৫৩,২১,৪২,০০০ টাকার এই প্রকল্পের আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ১,২৫,০০,০০০ শিক্ষার্থীর ইউনিক আইডি কার্ড প্রস্তুত হয়ে বিতরণের অপেক্ষায় আছে। আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড নিয়ে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের একটি রানওয়েতেই ওঠানামা করে সামরিক ও বেসামরিক বিমান, যা নিরাপত্তা ইস্যুতে সিভিল এভিয়েশনের নীতির পরিপন্থী হলেও সামরিক বিমানের জন্য আলাদা ব্যবস্থা করার ক্ষেত্রে জায়গা ও অর্থের সংকটকে বড় বাধা বলছেন সাবেক পাইলটরা। অন্যদিকে বিমানবন্দরের চারপাশে আবাসিক ও বাণিজ্যিক সহ নানা স্থাপনা গড়ে ওঠায় সবসময় ঝুঁকিতে থাকছে জননিরাপত্তা। এমন প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন অনেক আগেই ঢাকা থেকে স্থানান্তর করতে হতো বিমানবন্দর। প্রাথমিকভাবে সামরিক ফ্লাইট কার্যক্রম অন্য বিমানবন্দরে স্থানান্তরের বিষয়ে বিবেচনায় নেয়ার পরামর্শ তাদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ঢাকা বিমানবন্দর কালের পরিক্রমায় এই বিমানবন্দরের আশপাশ এখন অভিজাত আবাসিক ও শিল্পাঞ্চল, হাসপাতাল, স্কুল সহ নানা অবকাঠামোর মধ্যবিন্দু। এতে বিমান সংশ্লিষ্ট যে কোনো বিধ্বংসী ঘটনা জননিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। সোমবার রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমানে হতাহতের ঘটনা আরও উদ্বেগ বাড়িয়েছে খাত সংশ্লিষ্টদের মধ্যে। চোখ বুজে বাস্তবতা যখন মেনে নিয়েছে বিভিন্ন সংস্থা, তখন অনেক আগেই ঢাকা থেকে বিমানবন্দরে স্থানান্তর অত্যাবশ্যক ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এত ঘনবসতিপূর্ণ এলাকায় একটা আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা বেসামরিক বিমান এখানে পরিচালনা করা হয়, বিমান বাহিনীর মূল বেস, বাংলাদেশ বিমান বাহিনীর মূল বেস এখানে, ইটস এ ভেরি আনসেফ কন্ডিশন। তো আমাদের যেটা প্ল্যান ছিল আজকে থেকে প্রায় 20 বছর আগে, যে আমরা এখান থেকে শিফট করে আরিয়ল বিল এলাকাও একটা আছে, কিন্তু স্থানীয় বিভিন্ন মানে পলিটিক্যাল প্রেসারে ওইদিকে যাওয়া হয়নি। 777 বা 787 এয়ারক্রাফটের পরিধি এবং এই ফাইটারের পরিধি তো এক নয়। এটা যে এটাতে যে পরিমাণ তেল ছিল তার থেকে অনেক বেশি পরিমাণ ফুয়েল সেখানে স্টোরেজ থাকে। তো এই এয়ারক্রাফটটা যদি একটা প্যাসেঞ্জার এয়ারক্রাফট যদি পড়ে যায় এরকম একটা ঘনবসতি, কী ধরনের ডিভাস্টেশন হবে সেটা আমরা মানে চিন্তাও করতে পারি না। ঢাকা বিমানবন্দরে একটি মাত্র রানওয়ে নির্ভর করেই ওঠানামা করছে সামরিক বেসামরিক বিমান, আর উত্তর পাশ থেকে উঠছে হেলিকপ্টার। এটা সিভিল এভিয়েশন নীতির সঙ্গে সাংঘর্ষিক হলেও জায়গা ও আর্থিক সামর্থ্যের অভাবকে দায়ী করলেন সাবেক সেনা পাইলট। সিভিল এভিয়েশনের নিয়ম হচ্ছে যে কখনো বেসামরিক এবং সামরিক বিমান একসাথে ফ্লাই করতে পারমিশন দেয় না। তো আমাদের দেশের স্থানের সীমাবদ্ধতার কারণে, অর্থের সীমাবদ্ধতার কারণে আমাদেরকে এক জায়গা থেকে ফ্লাই করতে হয়। নানা বিষয় জড়িত থাকায় সামরিক কার্যক্রম খুব সহজে অন্যত্র সরিয়ে আনা সম্ভব নয় বলছেন সাবেক বৈমানিকরা। তবে নিরাপত্তার বিষয়ে অন্যান্য বিমানবন্দর বিবেচনায় নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শিফট করতে পারবো না এই কারণে যে এটার জন্য দীর্ঘমেয়াদী প্ল্যান, ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। আপনি যদি বলেন যে আপনি কক্সবাজারের রানওয়ে তো 10,000 স্কোয়ার ফিট, ওখানে করতে পারে কিনা, আমি বলবো যে টেকনিক্যালি নট পসিবল। কারণ হচ্ছে যে আপনি যখন ফ্লাই করবেন, আপনি ফ্লাই করে টার্ন করার জন্য তো আপনার একটা যথেষ্ট জায়গা লাগবে। ইন দ্যাট কেস দ্যাট ইজ সিঙ্গাপুরে তো এয়ারফোর্স থাকার কথা না। সিঙ্গাপুরতে প্লেন উঠলেই তো মালয়েশিয়া টেরিটরিতে চলে যায়। হ্যাঁ, তারপর তো সিঙ্গাপুরে এয়ারফোর্স বেজ আছে, চিটাগং এয়ারপোর্টটা সমুদ্রের ধারেই, সেখানে পপুলেশন ওরকম ডেন্সলি না। তো চিটাগং এয়ারপোর্ট কুড বি অ্যান অল্টারনেটিভ সলিউশন হতে পারে। পাইলটরা জানান, শুধু নিরাপত্তা নয়, একই রানওয়ে দুই প্রয়োজনে ব্যবহার করায় ফ্লাইট শিডিউল এলোমেলো হওয়া সহ টেক অফের অপেক্ষায় থাকায় যাত্রীদের বিমানেই ভোগান্তি পোহাতে হয় 30 থেকে 40 মিনিট। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 24-এর 23 জুলাই 4 দফা দাবি পূরণে সরকারকে আবারও 48 ঘন্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে আন্দোলন দমাতে কূটনৈতিক তৎপরতা শুরু করে সরকার। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, বিদেশে অপপ্রচার রুখতে রাষ্ট্রদূতদের নির্দেশনা দিয়েছে সরকার। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে ঘটনা প্রবাহ তুলে ধরেছেন মাইমুনা হায়দার চৌধুরী। গত বছরের এই দিনে আন্দোলন দমাতে নানান কূটকৌশলে নামে আওয়ামী লীগ
সামরিক সরকার। তারই অংশ হিসেবে বিদেশি মিশনগুলোকে ভুল বার্তা দিতে থাকে তখনকার পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনার ভিন্ন বয়ান হাজির করেন তারা। আমরা আমাদের মিশনগুলোকে এ ব্যাপারে সতর্ক করেছি। 23 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 4 দফা জরুরি দাবি পূরণে সরকারকে আরও 2 দিনের আলটিমেটাম দিয়ে জানান, এই 4 দফা পূরণ না হলে 8 দফা নিয়ে আলোচনার সুযোগ নেই। রক্ত ও লাশের উপর দাঁড়িয়ে এই প্রজ্ঞাপন শিক্ষার্থী ও নাগরিকদের প্রতি নির্মমতার আরেকটি ইতিহাস হয়ে থাকলো। এছাড়াও 18 জুলাই থেকে নিখোঁজ 3 সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রশিদুল ইসলাম রিফাতের সন্ধান চাওয়া হয়। এই সমন্বয়কদের মুক্তি চেয়ে এদিন বিবৃতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক 22 শিক্ষক। এদিকে ছাত্র জনতাকে হত্যার বিচার চেয়ে বিবৃতি পাঠান 71 বিশিষ্ট নাগরিকও। এর আগে বিদেশি কূটনীতিকরা দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানালে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের চিত্র বিদেশি কূটনীতিকদের ঘুরে দেখানোর পদক্ষেপ নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসান মাহমুদ জানান, গুজব প্রতিরোধে কাজ করছে বিদেশের মিশনগুলো। যে সমস্ত স্থাপনা ধ্বংস করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে তাদেরকে আমরা প্রয়োজনে নিয়ে যাব। এদিকে শিক্ষার্থীদের দমাতে গণহারে গ্রেফতার ও মামলা দিতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। 22 জুলাই একদিনেই সারা দেশে বিভিন্ন থানায় 38 মামলায় গ্রেফতার দেখানো হয় 1117 জনকে। সামগ্রিকভাবে আমাদের মনে হয়েছে যে ওই সময় শেখ হাসিনার প্রত্যেকটা সিদ্ধান্ত ব্যাকফায়ার করছিল, আর তাদেরই একটা কথা, যখন আসলে তাদের পতন আবশ্যক হয়ে ওঠে তখন তারা পদে পদে ভুল করতে থাকে, যেটা তারা করছিল। আমাদেরকে পুরো সময়টা তাড়া করা হয়েছে, ডিজিএফআই গ্রেফতার তুলে নিয়ে গেছে, গুম করেছে, আন্দোলন সমাপ্তির জন্য বারবার চাপ প্রয়োগ করেছে, আমাদের ফ্যামিলিকে হেনস্থা করা হয়েছে, সেখান থেকে হাসপাতালে আমাদের চিকিৎসা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো হুমকি আর হুঁশিয়ারি দমাতে পারেনি শিক্ষার্থীদের। অন্যায়ের বিরুদ্ধে অটল থাকেন তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থীদের 6 দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এনসিপি। বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে কেউ যাতে সুযোগ নিতে না পারে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের প্রতিবাদ সামাজিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। শিক্ষার্থীদের প্রতিবাদ প্রতিধ্বনিত হয় তাদের 6 দফা দাবিতে। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থীদের 6 দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এনসিপি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে দলটি। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের 6 দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে শিক্ষা উপদেষ্টার দায়িত্বহীন অবস্থানের প্রতি ক্ষোভ জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের, আন্দোলনরত শিক্ষার্থীদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির সাথে আমরা জাতীয় নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি। সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে। আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখেছি, বিশেষত শিক্ষা উপদেষ্টা। উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে, আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে কিন্তু এক ধরনের প্রচারণা করা হচ্ছে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। তো সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের স্মরণে নোয়াখালীতে দোয়া অনুষ্ঠান করেছে জাতীয় নাগরিক পার্টি। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা দেশবাসীকে আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার আহ্বান জানান। যখন পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে দেখি নাই, সরকারের যারা কনসার্ন মিনিস্ট্রি তাদেরকে আমরা প্রেস ব্রিফিংয়ে অথবা জাতি একটা অন্ধকারে ছিল, এবং আজকে তারা কথা বলেছে, এটা আমাদের যেমন আশার দিক। আমরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছি এবং দেশবাসীর সাথে আছি, এবং আমাদের সারা বাংলাদেশের মানুষদেরকে আহ্বান জানাচ্ছি সবাই তাদের ফ্যামিলির পাশে দাঁড়ান এবং ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠনে কনস্ট্রাকটিভ ওয়েতে, ডিস্ট্রাকটিভ ওয়েতে নয়, শিক্ষার্থীদের আপনারা পাশে থাকবেন এবং শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিকভাবে মেনে নিন। দোয়া অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তুহিন ইমরান সহ এনসিপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে নোয়াখালীতে এনসিপি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর জেলা মডেল মসজিদে দোয়া অনুষ্ঠানে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান সহ জেলার সংগঠকরা উপস্থিত ছিলেন। দোয়া পরবর্তী সময়ে বক্তব্যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিমান দুর্ঘটনার জেরে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির সঙ্গে একমত এনসিপি। যখন পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে দেখি নাই, সরকারের যারা কনসার্ন মিনিস্ট্রি তাদেরকে আমরা প্রেস ব্রিফিংয়ে অথবা জাতি একটা অন্ধকারে ছিল এবং আজকে তারা কথা বলেছে, এটা আমাদের যেমন আশার দিক। আমরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছি এবং দেশবাসীর সাথে আছি এবং আমাদের সারা বাংলাদেশের মানুষদেরকে আহ্বান জানাচ্ছি সবাই তাদের ফ্যামিলির পাশে দাঁড়ান এবং ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠনে কনস্ট্রাকটিভ ওয়েতে ডিস্ট্রাকটিভ ওয়েতে নয়, শিক্ষার্থীদের আপনারা পাশে থাকবেন এবং শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিকভাবে মেনে নিন। মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণের জন্য ফিট ছিল কিনা তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হতাহতের জন্য দোয়া অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমানের কার্যক্রম কতটা যৌক্তিক সে বিষয়ে প্রশ্ন তোলেন গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হতাহতদের জন্য বিএনপির প্রতিটি কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে নিহতদের আত্মার মাগফিরাত ও আহত এবং দগ্ধদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আকাশে বিমানটি উড়ানের আগে তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে এবং এই বিমানটা চলার মতো যান্ত্রিকভাবে সক্ষম ছিল কিনা, সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তরগুলি খুঁজে বের করা এবং জনসমক্ষে প্রকাশ করার জন্য আমি দাবি করব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত তালিকা দ্রুত প্রকাশ করার দাবি জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুরে জাতীয় সমাবেশে যাবার পথে নিহত হওয়া এক কর্মীর কবর জিয়ারতে গিয়ে এ দাবি জানান তিনি। এ সময় তিনি বলেন, যারা চোরের মানসিকতা নিয়ে রাজনীতিতে পদার্পণ করবেন তাদের জন্য ভিক্ষাবৃত্তি ভালো। তিনি বলেন, দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জামায়াত। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এখনো অনেক মানুষ হাহাকার করে কাঁদছে, হাসপাতালের বেডেও তার সন্তান নাই, আর মৃত্যুবরণ যারা করেছে তার তালিকাতেও নাই। তারা কোথায়? সেই তালিকাটা আমাদের লাগে। আমাদের ধারণা শতাধিক লোক মারা গেছে। এরা কারা? এরা কচি কচি বাচ্চা, স্কুলের বাচ্চা, মায়ের বুকের খাঁচা ভেঙে ওরা চলে গেছে। যে মার সোনামানিক চলে গেছে, তিনি বুঝতে পারছেন তার বুকের উপর কত বড় একটা চাপ পাথর চেপে বসেছে। আমরা এই পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করছি। ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক ও অসাবধানতার কারণে গত এক বছরে রাজশাহী বিভাগের ৮টি জেলায় সড়ক দুর্ঘটনায় যাত্রী, চালক ও পথচারী মিলিয়ে প্রাণ হারিয়েছেন ৩৮০ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ শতাধিক। সড়কের ফিটনেসবিহীন গাড়িগুলো বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জরিমানা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। ফিটনেসবিহীন এই বাসটি রংপুর বগুড়া মহাসড়কের বনানী এলাকায় এসে বন্ধ হয়ে যায়, তাই যাত্রীরা ধাক্কা দিয়ে গাড়িটি চালু করার চেষ্টা করছেন।
আঞ্চলিক ও মহাসড়কগুলোতে এমন চিত্র হরহামেশাই দেখা মেলে। রাজশাহী, নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ সহ বিভাগের সবকটি জেলার উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি লক্কর-ঝক্কর ফিটনেসবিহীন বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস চলাচল করে। ফিটনেসবিহীন গাড়িগুলোর বেপরোয়া গতি, অদক্ষ চালক ও অসাবধানতার কারণে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন নাম, আর গুরুতর আহত হচ্ছেন অনেকে। বিআরটিএর দেয়া তথ্য মতে গত এক বছরে বিভাগে প্রায় 255টি সড়ক দুর্ঘটনায় যাত্রী, চালক, হেলপার ও পথচারী মিলিয়ে প্রাণ হারিয়েছে 380 জন। আহত ও অঙ্গহানি হয়েছে 5 শতাধিক। যে সিট দেখছেন না, এটা প্রায় উইন্ডোর কাছাকাছি চলে আসছে। এটা আসলে তো রিস্কি। ফিটনেসবি বাস এবং ট্রাকের সংখ্যা অনেক বৃদ্ধি পাইছে। লক্কর গাড়ি চলছে, এগুলার সব বন্ধ করে দেন, মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে। সড়কে চলাচলকারী 25 থেকে 30 বছর আগের বিভিন্ন যানবাহন রং করে রাস্তায় চলাচল উপযোগী করা হচ্ছে। উপায় না পেয়ে যাত্রীরা এসব বাসে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। মহাসড়কে ফিটনেসবিহীন অসংখ্য গাড়ি দেখা গেলেও পরিবহন মালিক সমিতির নেতা ও চালক, হেলপাররা বলছেন ফিটনেস আছে সবগুলো গাড়ির। ফিটনেসের সাথে হিসাব করে তো গাড়ি চলে না কাকা, গাড়ি চলে পার্টসের সাথে হিসাব করে। দুর্ঘটনা তো যে কোনো গাড়িতে বাড়তে পারে, এটা ইঞ্জিন চালিত গাড়ি না। ফিটনেসবিহীন গাড়িগুলো দীর্ঘদিন চলার কারণে গাড়িগুলোর অনেক ত্রুটি থাকে। এখানে ফিটনেসবিহীন গাড়ি একটাও নাই, এবং আমাদের ফিটনেসবিহীন গাড়ি আমরা মালিক সমিতির পক্ষ থেকে আমরা চালাতে দিই না। এদিকে সড়কে ফিটনেসবিহীন গাড়িগুলো বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জরিমানা করা হচ্ছে বলে জানান বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা। আর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড, শেভরন ও 3000 রোড স্টার স্থাপন করা হয়েছে। এই যে আনফিট গাড়িগুলা, যেগুলার যে টেক ফিটনেস নাই, লক্কর-জক্কর, এই গাড়িগুলি গভর্নমেন্ট থেকে 1 জুলাই থেকে এগুলা ডাম্পিং করার কথা ছিল। ফিটনেসের কাগজপত্র মেয়াদি উত্তীর্ণহীন, সেগুলোর বিষয়ে আমরা ইদানিং আমাদেরকে গাড়ি ডাম্পিংয়ের জন্য একটা নির্দেশনা দিয়েছে। গত অর্থ বছরে আমরা বিভিন্ন সড়কে, বিশেষ করে ন্যাশনাল হাইওয়েতে আপনি দেখবেন যে শেভরন দিয়েছি আমরা, এবং বাক সরলীকরণে আমরা রোড স্টার দিয়েছি, এবং সেটা আমরা উল্লেখযোগ্য সংখ্যক দিয়েছি, প্রায় 3000-এর মতো। 20 বছরের অধিক সময় ধরে সড়কে চলা গাড়িগুলো জব্দে সম্প্রতি একটি নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়, যা 20 জুলাই থেকে কার্যকর হয়েছে। বিভাগে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা প্রায় 1200। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। 2 বছরেও শেষ হয়নি জয়পুরহাটের 5 বিবির শালপাড়া সড়কের নির্মাণাধীন 90 মিটার দীর্ঘ সেতুর কাজ। বিকল্প কাঠের সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। প্রায় ঘটছে দুর্ঘটনা। তবে সেতুটির নির্মাণ কাজ দ্রুত শেষ করার আশ্বাস এলজিইডির। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের রিপোর্টে। জয়পুরহাটের 5 বিবি শালপাড়া সড়কের 90.6 মিটার দীর্ঘ গার্ডার সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের 15 জানুয়ারি। দরপত্র অনুযায়ী চলতি বছরের 8 জুলাই কাজটি শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অর্ধেকই সম্পন্ন হয়নি। পুরাতন সেতু ভেঙে মানুষ সহ ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পাশেই নির্মাণ করা হয় বিকল্প কাঠের 2 লেন সেতু। কিন্তু 2 বছরেও নতুন সেতুর কাজ শেষ না হওয়ায় নড়বড় হয়ে পড়েছে বিকল্প সেতুটি। ঝুঁকি নিয়ে চলাচলে প্রায় ঘটছে দুর্ঘটনা। এই কাঠের ব্রিজ এত ঝুঁকিপূর্ণ যা আমাদের এই মোটর কন্ট্রোলার এগুলা পুড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। কর্মস্থলে সঠিক সময়ে আমি পৌঁছতে পারি না এবং আমাদের যাতায়াতের খুবই বিঘ্ন হয়। স্কুলের ছাত্রছাত্রী, ভ্যান, অটো রিক্সা, একজন পেডালার ভ্যান নিয়ে গেলে সে উঠাইতে পারে না, আরেকজন দিয়ে তার ভ্যান এবং অটো নষ্ট হয়ে যায়। তবে নানা জটিলতায় নির্মাণ কাজে বিলম্ব হলেও দ্রুত সময়ে কাজ শেষ করার আশ্বাস এলজিডি কর্মকর্তার। এখন কিন্তু সবকিছুই আছে এবং কাজটিও বেশ চলছে দ্রুত গতিতেই। আমরা ইনশাআল্লাহ প্রকল্পের যে ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ আছে, এর মধ্যেই আমরা ব্রিজটা সম্পন্ন করতে পারব। ঠিকাদারি প্রতিষ্ঠান আইসিএল প্রাইভেট লিমিটেড ও এমডি সোহেল জয়েন্ট ভেঞ্চার 8,57,11,772 টাকার চুক্তিতে সেতুটি নির্মাণ করছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। ভোরের সময়ে আরও থাকছে আলোচনা ছাড়াই চট্টগ্রাম বন্দরে বেসরকারি অফটকে পণ্য হ্যান্ডেলিং চার্জ 63% বাড়ানোর অভিযোগ। প্রভাব পড়বে আমদানি রফতানিতে, গার্মেন্টস শিল্পে বিপর্যয়ের শঙ্কা। চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে পাবনার একমাত্র বক্ষব্যাধি হাসপাতালের কার্যক্রম। 6 দশকের পুরনো হাসপাতালটিতে 2/3 পদই শূন্য। চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। সংশ্লিষ্টরা জানান, জনবল নিয়োগের উদ্যোগ নেয়ার কথা জানালেও সিভিল সার্জন
সবুজ মোল্লার রিপোর্ট। 1962 সালে পাবনা শহরের শালগাড়ি এলাকায় প্রতিষ্ঠিত হয় 20,000 বক্ষব্যাধি হাসপাতাল। এখানে 5 জন চিকিৎসকের পদ থাকলেও আছেন 2 জন। সুইপার, নার্স ও ওয়ার্ড বয় সহ প্রায় সব পদে জনবল ঘাটতি প্রায় 2/3। টেকনিশিয়ানের অভাবে চালু করা যাচ্ছে না এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম ও ইসিজি মেশিন। শুধু কপ ছাড়া প্যাথোলজিক্যাল কোনো পরীক্ষার সুযোগ নেই হাসপাতালটিতে। এতে চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। আসছি তো অনেকক্ষণই 1-1.5 ঘন্টার বেশি হয়ে গেছে আসছে এখানে, ডাক্তার কম জন্য আমাদের ক্ষেত্রেও দেরি হচ্ছে। ডাক্তারের একটু স্বল্পতা আছে, যে কারণে হচ্ছে একটু রাশ হয়। টেস্ট করতে এখানে হলে পরে সময়টা কম লাগতো, তারপরে সাশ্রয়ী হতো, অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হতাম। জনবল কম থাকার কারণে আমরা কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারতেছি না। আর আমাদের হচ্ছে এক্সটার্নাল যে বহিরাগতদের প্রাদুর্ভাব বেশি। আমাদের যদি একটু সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করতো, তারপরে হচ্ছে ওয়ার্ড বয় একজন ওয়ার্ড বয় তো আসলে 3 শিফটে কাজ করা সম্ভব না। আমাদের যেহেতু ভ্যাকেন্ট ফাঁকা আছে তাহলে দেওয়া উচিত। আমাদের যে উপরের দিকে উপর মহল আছে, আমরা সব সময় আমাদের চাহিদা সবসময় দিয়ে আসছি, বলে আসতেছি যে আমাদের এখানে জনবল সংকট এবং নতুন একটা স্ট্যান্ডার্ড সেট আপ যেটা আমাদের সরকারিভাবে এটা গৃহীত হয়েছে। এখন এটা চূড়ান্ত পর্যায়ে আসতে কত সময় লাগবে জানি না, হয়তো যখন আসবে তখন হয়তো কিছুটা হবে আর কি। তবে জনবল সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন সিভিল সার্জন। বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে যে স্ট্যান্ডার্ড সেট আপ তৈরি করবেন, এই সমস্যা যদি স্ট্যান্ডার্ড সেট আপ তৈরি হয়ে যায় তাহলে আমাদের এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ। হাসপাতালটিতে প্রতিদিন গড়ে 100 রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। একদিকে ডেলিভারির সুবিধার্থে বন্দর থেকে একে একে পণ্য পাঠানো হচ্ছে বেসরকারি অফডকে, অন্যদিকে কোনো রকম আলোচনা ছাড়াই অফডকগুলো আমদানি রফতানি পণ্য হ্যান্ডেলিং চার্জ 30 থেকে প্রকারভেদে 63% চার্জ বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। ট্রাম্পের শুল্ক হারের পাশাপাশি অফডকের চার্জ বাড়তে থাকলে তৈরি পোশাক সবচেয়ে বেশি বিপর্যয়ে পড়ার শঙ্কা বিজিএমইএর। শাখাউত্রিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বেসরকারি অফডকগুলোতে বর্তমানে 20 ফুট সাইজের একটি কন্টেনারের স্টাফিং প্যাকেজ 6,187 টাকা এবং 40 ফুট সাইজের জন্য 8,250 টাকা আদায় হলো। প্রস্তাবিত বাড়তি দরতা 9,900 এবং 13,200 টাকায় গিয়ে দাঁড়াচ্ছে। একইভাবে বন্দর হয়ে অফডকের কন্টেনার পরিবহন খরচ 20 ফুট সাইজের জন্য 1,500 এবং 40 ফুট সাইজের 3,000 টাকা থেকে বাড়িয়ে 2,500 ও 5,000 টাকা নির্ধারণ করা হচ্ছে। আমাদের কস্ট অফ ট্রান্সপোর্টেশন বেড়ে যাবে, আমাদের কস্ট অফ হ্যান্ডলিং কন্টেনারগুলো বেড়ে যাবে, স্টোরেজ বেড়ে যাবে। আলটিমেটলি সেটা ভোক্তাদের উপর অথবা এক্সপোর্টার এবং ইম্পোর্টারদের উপর গিয়ে পড়বে। সেই সঙ্গে গ্রাউন্ড রেন্ট, লিফট অন, লিফট অফ, ডকুমেন্টেশনের পাশাপাশি স্টোরেন্ট বাড়ছে কন্টেনার প্রতি 300 থেকে 3,000 টাকা পর্যন্ত। অফডকগুলো গত 3 বছরের ব্যবধানে তাদের সেবার চার্জ বাড়াচ্ছে। এক্ষেত্রে চার্জ যেন যৌক্তিক হয় এবং আলোচনার সাপেক্ষে বাস্তবায়ন করা হয় সে কথা বলছেন স্টেক হোল্ডাররা। দেশের মোট রপ্তানির 93% জাহাজীকরণ এবং আমদানি পণ্যের 20% ডেলিভারি সম্পন্ন হয় 21টি বেসরকারি অফডকে। এই অবস্থায় অফডককে চার্জ বাড়ালে প্রভাব পড়বে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। গার্মেন্টস আইটেমের উপর যে 35% ট্যাক্স, সেটার সাথে সাথে বন্দরও কিন্তু ওনাদের ট্যারিফ বাড়াবার জন্য একটা কমিটি মিটিং হলো কিছুদিন আগে। এখন যদি বিগটাও বাড়ে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের যারা ব্যবসায়ী যারা আছে তারা আসলে ব্যবসা করাটা খুব কঠিন হয়ে যাবে। তবে সবচেয়ে বেশি বিপর্যয়কর অবস্থায় পড়তে যাচ্ছে দেশের তৈরি পোশাক খাত, দাবি বিজিএমইএর। আমরা অর্ডার নিতে পারবো না, অর্ডার নিতে পারলে ফরেন কারেন্সি আসবে না, আমাদের লোকজন ইন্ডাস্ট্রির বাইবেল হবে না, সমস্যা তো অনেক। সুতরাং এটা বৃহৎ স্বার্থে এটা কিন্তু এই বিদ্যার এই সিদ্ধান্ত আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারি না। সবশেষ 2021 সালের নভেম্বরে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে কন্টেনার উঠানামা সহ সব ধরনের কাজে 23% চার্জ বাড়িয়ে দিয়েছিল অফডক মালিকদের সংগঠন বিগডা। আর এবার চার্জ বাড়ানো হচ্ছে পরিচালন খরচ বেড়ে যাওয়ার অজুহাতে। আমাদের শ্রমিক ব্যয় প্রায় 70 থেকে 80% বেড়ে গেছে, পরিবহন খরচ বেড়েছে প্রায় 100%। এই জিনিসগুলোকে আমরা আসলে অ্যাকোমোডেট করতে পারছি না আমাদের পরিচালন ব্যয়ের সাথে। সুতরাং স্বাভাবিকভাবেই বিগডার যে অন্তর্ভুক্ত ডিপোগুলো আছে তাদেরকে কিন্তু রেট অ্যাডজাস্ট করতে হচ্ছে। এদিকে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই বাড়তি চার্জ কার্যকর করতে বিগডার প্রতি নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অফডক কর্তৃপক্ষ তাদের চার্জ
বাড়ানো বা কমানো না, এটাকে একটা জাস্টিফিকেশন, এটা একটা যৌক্তিকীকরণ তারা করতেই পারে। 2024-25 অর্থ বছরে 7,77,000 রপ্তানি এবং 2,65,000 আমদানি কন্টেনার উঠানামা করেছে বেসরকারি অফডকগুলোতে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা 3 বছর ধরে কাঙ্ক্ষিত রাজস্ব মিলছে না চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে। গেল অর্থ বছরেই রাজস্ব আদায় কম হয়েছে 214 কোটি টাকার বেশি। সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের নেতিবাচক প্রভাব পড়েছে আমদানি রফতানি বাণিজ্যে। কমেছে পাথর ও কৃষি পণ্যের আমদানি। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে টানাপোড়েন চলছে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে। এর প্রভাবে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি নেমেছে শূন্যের কোঠায়। কমেছে পাথর, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য আমদানিও। এসব পরিস্থিতির জন্য ঋণপত্র খুলতে জটিলতা, ভিসা না পাওয়ার পাশাপাশি অবকাঠামোগত দুর্বলতাকে দায়ী করছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা। পট পরিবর্তন আগা পর্যন্ত তো ডলারের একটা ক্রাইসিস ছিল, ঠিকমতো এলসি পাওয়া যেত না, যার জন্য আমরা নিজেরাও ওটা কন্ট্রোল করতে পারতাম না। আমদানিকারকগুলো যে মার খেয়েছে, সোনা মসজিদে যারা রানিং ব্যবসা বাণিজ্য করছিল তারা এখন আমদানিগুলো করতে পারছে না। ক্যালকুলেশন করতে যে অনেক সময় দেখা যায় যে কি যখন তার বেনিফিট যখন না আসে তখন দেখা গেল যে কি অন্য স্থলবন্দর তাকে সিলেক্ট করতে হয়। গাড়ি একবারই নাই বললেই চলে, একমাত্র পাথরের পোর্টে পরিণত হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ বলছে গত কয়েক বছর ধরেই সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে কমেছে আমদানি রফতানি বাণিজ্য। এতে লক্ষ্যমাত্রা অনুযায়ী হচ্ছে না রাজস্ব আয়। গত অর্থ বছরে রাজস্ব ঘাটতি হয়েছে 214 কোটি 61 লাখ টাকা। সরকার খুবই প্রচেষ্টার মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়েছে ইন্ডিয়া থেকে। বিশেষ করে ডাল, চাল, আলু, পেঁয়াজ এই টাইপের আইটেমগুলো এখান থেকে এই সময়ে গত অর্থবছর বা তার আগে প্রতিদিনই 20-25টা করে গাড়ি ঢুকতো। এই অর্থ বছরে দেখতেছি আমরা সেই সংখ্যা খুবই মার্জিনাল, একেবারে কমে আসছে। প্রতিদিন হয়তো 1-2 ডালের গাড়ি, কোনো দিন গুড়ের গাড়ি থাকেই না, সপ্তাহে হয়তো 2-3 দিন ঢুকে, সেটাও 2-4-5টা গাড়ি। 2023-24 অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে 163 কোটি 67 লাখ এবং 2022-23 অর্থ বছরে রাজস্ব ঘাটতি হয়েছিল 418 কোটি 48 লাখ টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ দোলনা। নানা চড়াই উতরাই পেরিয়ে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2টি আবাসিক হল, একাডেমিক ভবন ও শিক্ষক কোয়ার্টার নির্মাণ কাজ। 2017 সালে নেয়া প্রায় 400 কোটি টাকার প্রকল্পের মেয়াদ 3 দফা বাড়িয়েও কাজ শেষ হয়েছে গড়ে 65%। দ্রুত ভবন নির্মাণ ও কাজের গুণগত মান নিশ্চিতের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। 2017 সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ চলছে 10 তলা বিশিষ্ট AHM কামারুজ্জামান শেখ হাসিনা আবাসিক হল, 20 তলা একাডেমিক ভবন ও 10 তলা শিক্ষক কোয়ার্টার। এর মধ্যে গেল বছরের 30 জানুয়ারি AHM কামারুজ্জামান আবাসিক হলের অডিটোরিয়াম ভবনের শাটারিং সহ ছাদের একাংশ ধসে পড়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে সময়সীমা 3 দফায় বাড়িয়ে 8 বছরেও প্রকল্পের কাজ শেষ হয়নি। নতুন করে মেয়াদ নির্ধারিত হয়েছে আগামী বছরের জুন মাস। 370 কোটি টাকা ব্যয়ে নির্মিত কামারুজ্জামান হল 95, শেখ হাসিনা হল 65, একাডেমিক ভবন ও শিক্ষক কোয়ার্টারের কাজ হয়েছে মাত্র 50 ভাগ। 2টি আবাসিক হল এবং একটি একাডেমিক ভবন, একটি শিক্ষক কোয়ার্টার আছে। তো দীর্ঘদিন থেকে তার কার্যক্রম চলছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। যখন ওই হলের কাজ শুরু হয়েছিল তখন যারা স্টুডেন্ট ছিল তারা এখন আর স্টুডেন্ট নাই। একটা অ্যাক্সিডেন্টের কারণে দীর্ঘদিন আমাদের কাজ বন্ধ ছিল। তারপর আমাদের গাড়ি মালামাল ঢোকাতেও অনেক প্রবলেম ছিল ওই সময়। এটার কারণে আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মূলত দেরি। কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত ভবন নির্মাণ ও কাজের গুণগত মান নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছেন তারা। গুণগত মান দেখার জন্য একটা কমিটি আছে, যেটা আমরা বলি ভিজিলেন্স টিম। ভিজিলেন্স টিমের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বে আছেন, সম্মানিত অধ্যাপকবৃন্দ, তারা অত্যন্ত খুঁটায় এটা দেখছেন। এছাড়াও আমাদের প্রকৌশলীরাও এ ব্যাপারে অত্যন্ত সজাগ। গত ফেব্রুয়ারিতে কামারুজ্জামান নামের পরিবর্তে শহীদ সাকিব রায়হান হল ও শেখ হাসিনা নামের পরিবর্তে ফাতিমা আল ফারিয়া হল নামকরণের দাবি করেন শিক্ষার্থীরা। তবে নাম পরিবর্তনের বিষয়টি এখনও সিন্ডিকেটে পাশ হয়নি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।
দেশের নদ নদী রক্ষায় কাজ করা একমাত্র দফতর পানি উন্নয়ন বোর্ড বগুড়ার দুমচাচিয়ার 2টি নদী নিখোঁজের দাবি করেছে। নিজেদের করা তদন্ত প্রতিবেদনে বরাতে সংস্থাটি বলছে, জেলায় ঘড়িয়া ও চন্দ্রাবতী নামে কোনো নদী নেই। তবে এই নদী দুটির অস্তিত্ব থাকার কথা উঠে এসেছে সময় সংবাদের অনুসন্ধানে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের প্রতিবেদন। মানুষ বা বস্তু নয়, এবার নিখোঁজের তালিকায় নাম উঠল 2 নদীর। গত বছরের 25 সেপ্টেম্বরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নদ নদীর প্রকৃত সংখ্যা, নদীকে অবৈধভাবে দখল দূষণ মুক্তকরণ সংক্রান্ত বিশেষ সভা হয়। সভায় সব শীর্ষ কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে জেলায় মোট 23টি নদ নদীর সংখ্যা চূড়ান্ত হিসাবে গণ্য করা হয়। ওই সিদ্ধান্ত মোতাবেক একটি তালিকা করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু ওই তালিকায় অন্যান্য নদ নদীর নাম থাকলেও গাবতলী উপজেলার 29 কিলোমিটারের ঘড়িয়া ও দুপচাচিয়ার 19.5 কিলোমিটারের চন্দ্রাবতী নদীর নাম বাদ দেয় সংস্থাটি। তবে খোদ সরকারিভাবে প্রকাশিত 2 বইয়ে উঠে এসেছে নদী দুইটির অস্তিত্বের প্রমাণ। ঘড়িয়া নদী থাকার প্রমাণ মেলে জাতীয় নদী রক্ষা কমিশনের প্রকাশিত বাংলাদেশের নদ নদী নামক বইয়েও। চলতি বছরের ফেব্রুয়ারিতে মন্ত্রণালয়ের তালিকা থেকে বাদ পড়া নদীগুলো পুনরায় যাচাইয়ের জন্য 5 সদস্যের একটি কমিটি গঠন করে। 16 ফেব্রুয়ারি কমিটি বিভাগীয় কমিশনারের কাছে একটি প্রতিবেদন দাখিল করে, যেখানে 72 কিলোমিটার দৈর্ঘ্যের ইছামতি নদীর ভাটির দিকের অংশবিশেষ ঘড়িয়া নদী হতে পারে বলে জানানো হয়। তবে স্থানীয়দের বক্তব্যেও 2 নদীর অস্তিত্বের কথা উঠে আসে। বাজাতে শুনছি যে ঘুরিয়ে, কিন্তু আমরা তো নাম জানি না। ব্রিজে কোনো সাইনবোর্ড নাই, কাজে এই নামটাও আসলে কালের বিবর্তনে চেঞ্জ হয়ে এক একজনের কাছে এক এক রকম হয়ে গেছে। এখনকার লোকজনে আরামতি খারাপ বলে ডাকে, তো আগের যে নামটা ছিল ওই নামটাই সরকার উদ্বোধন করে ওটার নামেই আমাদের এই নদীকে সাব্যস্ত করুক। এই খালেরটা খুললে অনেক ভালো হতো, কয়েকটা বিলের পানিগুলো নামতো। ঘড়িয়া চন্দ্রবতী নদীর অস্তিত্বের কথা স্বীকার করেছেন সরকারি সংস্থা নদী গবেষকরাও। তারা বলছেন, দখল বা প্রাকৃতিক নিয়মে অস্তিত্ব সংকটে পড়লেও নদী নিখোঁজ হওয়ার কোনো সুযোগ নেই। শুধু বইপত্রে না, আমার বিশ্বাস এখনো আমরা সরেজমিনে গেলে পাওয়া যাবে। নদী নিখোঁজ হওয়ার কোনো সুযোগ নেই। এটা মানুষ না কিংবা কোনো প্রাণী না যে নিখোঁজ হবে, বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু নিখোঁজ বলা যাবে না। ঘড়িয়া প্রায় 30 কিলোমিটার দৈর্ঘ্য একটা নদী, বগুড়ার পূর্বাঞ্চলে আছে, আর চন্দ্রাবতী প্রায় 19-20 কিলোমিটারের একটা নদী, যার অস্তিত্ব পশ্চিমাঞ্চলে। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, নদ নদী দুইটির অস্তিত্ব সন্ধানের প্রয়োজনে আবারও তদন্ত করা হবে। কোনো ব্যক্তি বা কোনো বিশেষজ্ঞর যদি নদীর এরকম থেকে থাকে অস্তিত্ব, পানি উন্নয়ন বোর্ড অথবা জেলা প্রশাসনকে দিলে সেগুলো পুনরায় অন্তর্ভুক্ত করা হবে না, এটা কোনো সমস্যা নেই। জেলায় এক সময় ছোট বড় মিলিয়ে 30টি নদীর অস্তিত্ব ছিল। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নওগাঁয় বেড়েছে নারী নির্যাতনের ঘটনা। গত 2 মাসে 3 জন নারীকে যৌতুকের কারণে পিটিয়ে হত্যা করা হয়েছে। আইনজীবীরা বলছেন, অসম প্রেম, পরকীয়া ও যৌতুকের মতো ঘটনায় বাড়ছে দাম্পত্য কলহ, যা শেষ পর্যন্ত করাচ্ছে আদালতে। তবে মামলায় বিলম্বিত বিচার ব্যবস্থায় নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধির কারণ বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। এমআর রকি রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নওগাঁর মহাদেবপুরের 9ম শ্রেণীর ছাত্রী সেতু খাতুন। 1 বছর আগে বিয়ে হয় পাশের বদলগাছির রনির সঙ্গে। বিয়ের সময় যৌতুক হিসাবে বরের হাতে নগদ 2 লাখ টাকা সহ দেয়া হয় সংসার সাজানোর মূল্যবান আসবাবপত্র। কিন্তু বছর পার না হতেই আরও টাকার জন্য তার উপর নির্মম নির্যাতন চালায় স্বামী। গত 3 জুলাই সেতুকে হত্যা করে লাপাত্তা রনি ও তার পরিবার। গত 7 মে একই ঘটনার শিকার হয় নওগাঁর বাচারি গ্রামের রেমি খাতুন। যৌতুকের কারণে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী ও শাশুড়িকে অভিযুক্ত করে মামলা হয়েছে আদালতে। এদিকে স্বামীর পরকীয়ার কারণে সংসার ভাঙা রাবেয়া গত 9 বছর ধরে ঘুরছেন আদালতে। টাকা চাইতো, যৌতুক চাইতো, সে বলে কি গলা টিপে হত্যা করবো তাকে। এই তো 8 দিন আগে কাপড় চোপড় দিয়েছে, 8 দিন পরে আমার মেয়ের নাচ দেখছি। কি জন্যে? নারীর একটা জীবনে একবারই বিয়ে হয়, তাই না? তাই বলে আজকে বিয়ে করবে, কালকে ছুঁড়ে মানে ফেলে দিবে, তা তো হয় না। নির্মম ঘটনার দোষীদের বিচার না পেয়ে ভুক্তভোগী পরিবারগুলো পুলিশের ভূমিকা নিয়ে তুলেছেন প্রশ্ন। তবে পুলিশ বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা প্রত্যেকটা ইস্যুকে কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে অ্যাড্রেস করে থাকি। সুতরাং থানার দিক থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার, 100% সাপোর্ট আমার থানা দিয়ে থাকে। নারী নির্যাতন মামলায় বিচার প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতার কারণে ঘটনার প্রবাহ বাড়ছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। আর আইনজীবীরা বলছেন, ছেলে মেয়েদের বিবাহ বন্ধনের ক্ষেত্রে উভয় পক্ষকে আরও বেশি সজাগ ও সচেতন হতে হবে। আইন শৃঙ্খলা যদি একটু সচেতন হতো এবং একটু এই আইনের যে সঠিক ব্যবহারটা প্রয়োগ করতো, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না বলে আমরা মনে করি। এই যে নির্যাতিতা বা ভুক্তভোগী নারী, তাদের সুষ্ঠু বিচার দিতে হলে
মামলা গ্রহণ থেকে বিচার পর্যন্ত অভিজ্ঞ, দক্ষ, যোগ্য অফিসারদের নিয়োগ করা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। গত বছরের চেয়ে গত 6 মাসে নারী নির্যাতন মামলা বেশি রুজু হয়েছে বলছে লিগ্যাল এইড অফিস। বিগত 24 সালের 6 মাসের চেয়ে 2025 সালের 6 মাসে আমাদের আবেদন প্রাপ্তি, নিষ্পত্তি, অর্থ আদায় সবকিছুই বৃদ্ধি পেয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে গত 2 মাসে জেলায় যৌতুক সংক্রান্ত ঘটনায় 3 নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর নারী নির্যাতন ঘটনার আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 2664টি। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দিনাজপুরে সব ধরনের চালের দাম প্রতি কেজিতে 2 টাকা কমেছে বলে আড়তদাররা দাবি করলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। আগের দামেই কিনতে হচ্ছে চাল। চালের দাম নিয়ন্ত্রণে না আসায় বিপাকে ভোক্তারা। তাদের অভিযোগ, সুযোগ বুঝে অতিরিক্ত মুনাফার লোভে দাম বাড়িয়ে দিয়েছেন চাল ব্যবসায়ীরা। গোলাম নবী দুলালের তথ্য, মানজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম ধান চাল উৎপাদনকারী জেলা দিনাজপুরে বেড়েছে চালের দাম। ভোক্তাদের অভিযোগ, সরকারি পর্যায়ে কোনো নজরদারি বা তদারকি নেই। শহরের সবচেয়ে বড় বাহাদুর বাজার চালের মার্কেটে বিআর 28 চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 62 টাকা, আগে ছিল 58 টাকা। বিআর 29 প্রতি কেজি 58 টাকা দরে, সুমন স্বর্ণ 4 টাকা বেড়ে 56 টাকা, গুটি স্বর্ণ 3 টাকা বেড়ে 53 টাকা, মিনিকেট 10 টাকা বেড়ে 74 টাকা, নাজির শাইল 4 টাকা বেড়ে 85 টাকায় বিক্রি হচ্ছে। আমরা সীমিত আয়ের মানুষ, চাল একটু দাম কমলে আমাদের জন্য ভালো হয়। আড়তদাররা বলছেন চালের দাম কমলেও খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি, আগের দামে বিক্রি হচ্ছে চাল। ইনকাম অনুযায়ী আমাদের চাল কেনাটাই এখন ধাই হয়ে গেছে। গত কয়েকদিনে প্রকারভেদে প্রতি বস্তায় কমেছে 50 থেকে 70 টাকা বলে দাবি আড়তদারদের। বর্তমানে চালের বাজার অনেক স্থিতিশীল আছে এবং দামও কম আছে। পাইকাররা যদিও বলতেছে দাম কমতেছে বা বাড়তেছে, এর প্রভাব খুচরা বাজারে পড়েনি। এদিকে মিলারদের একই অজুহাত, ধানের দাম বেশি। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে চালের দাম নির্ধারণ করা হয়। ধানের দাম বেশি, চাউলের দাম কম। এবার ঋষু বর্ষার তনে চাউল দাগ হয়েছে প্রচুর, বিভিন্ন রকম সমস্যা। চলতি মৌসুমে দিনাজপুরে 1,74,000 হেক্টর জমিতে উৎপাদন হয় 6 লাখ মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর। ভুয়া প্রকল্প দেখিয়ে 2,87 লাখ টাকার বেশি আত্মসাৎ করার প্রমাণ পাওয়ায় ময়মনসিংহ 9 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন সহ 14 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ বুলু মিয়া বাদী হয়ে মামলাটি নথিভুক্ত করেন। মামলায় উল্লেখ করা হয়, নান্দাইলের সাবেক এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী, তৎকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবিএম সিরাজুল হক ও 11 জন সাবেক ইউপি সদস্য পরস্পর যোগ সাজশে ভুয়া প্রকল্প তৈরি করে 2,87 লাখ টাকার বেশি হাতিয়ে নেন। ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে শিক্ষক সমিতি ভবনে উপজেলার নবগঠিত কমিটি ও জেলা কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় চলছিল। হঠাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহেশপুর উপজেলা শাখার আহ্বায়ক পদবঞ্চিত সাকিব মোহাম্মদ বাপ্পি তার লোকজন নিয়ে মিটিংয়ে হাজির হন। উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি শুরু হয়। পরে জেলা কমিটির নেতৃবৃন্দকে অবরুদ্ধ করে রাখে আরেকটি পক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় 1 ঘন্টা পর নেতৃবৃন্দকে উদ্ধার করে। আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে অংশ নেয় প্রায় 80 শিক্ষার্থীকে বহিষ্কার ও বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চূড়ান্ত পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বিক্ষোভ করায় এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। তবে শাস্তির প্রতিবাদে নিজের অবস্থানে অনড় রয়েছেন অনেক শিক্ষার্থী। এবার যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে 2026 সালের 31 ডিসেম্বর। মঙ্গলবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন স্বার্থবিরোধী উদ্যোগের কারণে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছে বলেও উল্লেখ করা হয়। ইউনেস্কো থেকে সদস্যপদ প্রত্যাহারের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, এই পদক্ষেপ ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের ওপর চালানো ধ্বংসযজ্ঞ থেকে নজর ঘোরানোর চেষ্টা মাত্র।
স্থানীয় সময় মঙ্গলবার ফের একবার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিলেও যুক্তরাষ্ট্রের প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে 2026 সালের 31 ডিসেম্বর। এক বিবৃতিতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2017 সালে তার মেয়াদে ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন। পরে জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্র পুনরায় সদস্যপদ ফিরে পায়। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউনেস্কোতে থাকাটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ বিরোধী, কারণ সংস্থাটি আন্তর্জাতিক উন্নয়নের ক্ষেত্রে গ্লোবালিস্ট মতাদর্শগত এজেন্ডা অনুসরণ করে, যা আমেরিকা ফার্স্ট পররাষ্ট্র নীতির সঙ্গে যায় না। UNESCO's decision to admit the quote state of Palestine end quote ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে গিয়ে ইউনেস্কো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী প্রচারণা উস্কে দিচ্ছে। এটি মার্কিন নীতির পরিপন্থী। Israel rhetoric within the organization. এদিকে প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে ইউনেস্কোর প্রধান অড্রে আজুলি বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্তে তিনি মর্মাহত, কিন্তু এটি প্রত্যাশিত ছিল এবং ইউনেস্কো এর জন্য প্রস্তুত ছিল বলেও জানান তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউনেস্কোর প্রতি অটল সমর্থন জানান। তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, বলে ওয়াশিংটনের এই পদক্ষেপ মূলত ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের ওপর চালানো ধ্বংসযজ্ঞ থেকে নজর ঘোরানোর চেষ্টা মাত্র। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে দেশটির পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান অচল অবস্থা আরও জটিল হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি তেহরানের ওপর তেল আবিব ও ওয়াশিংটনের সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক শাস্তির জন্য সরাসরি হুমকি বলেও অভিযোগ করেন তিনি। এমনকি কোনো আগ্রাসনের সম্মুখীন না হয়েই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আত্মরক্ষার দাবিকে ভণ্ডামি বলেও আখ্যা দেন ঘারিবাবাদি। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে আন্তর্জাতিক শান্তির জন্য সরাসরি হুমকি বললেন জাতিসংঘে নিযুক্ত ইরানের বিশেষ প্রতিনিধি কাজেম ঘারিবাবাদি। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে 110টির বেশি দেশের প্রতিনিধিদের সামনে তিনি অভিযোগ করে বলেন, আক্রমণের নেপথ্যে রয়েছে ইসরায়েলের আঞ্চলিক অস্থিরতা তৈরির ষড়যন্ত্র। এ সময় ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ও পশ্চিমাদের নিরবতারও কড়া সমালোচনা করেন তিনি। ঘারিবাবাদি দাবি করে বলেন, পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ গোপন রেখে ইসরায়েল আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তি এবং পরমাণু বিস্তার রোধ চুক্তির বাইরে থেকে যাচ্ছে, যা বৈশ্বিক নিরাপত্তায় বড় ঝুঁকি তৈরি করছে। ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং তা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারিতে রয়েছে। অথচ তেল আবিব ও ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে 3 দশক ধরে মিথ্যা অভিযোগ করছে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আত্মরক্ষার দাবিকে ভণ্ডামি আখ্যা দিয়ে তিনি বলেন, কোনো আগ্রাসনের সম্মুখীন না হয়েই আত্মরক্ষার অধিকার দাবি আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। ইরান কারো ওপর হামলা করেনি, বরং তেহরানই আক্রমণের শিকার। এছাড়া ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি নিজের দায়িত্ব পালন না করে উল্টো আগ্রাসীদের পক্ষ নিয়েছে। তাদের স্ন্যাপব্যাক চালুর যে কোনো চেষ্টাই হবে স্পষ্ট বেআইনি। ঘারিবাবাদি আরও বলেন, এই 3 রাষ্ট্র আগে থেকেই পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে, এখন তারা আগ্রাসনের সঙ্গী বলেও অভিহিত করেন ঘারিবাবাদি। একই দিন ইরানের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে দেশটির পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান অচলাবস্থা আরও জটিল হয়ে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপের ইতালির দক্ষিণাঞ্চল। স্থানীয় সময় মঙ্গলবার তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রির ঘর। এ অবস্থায় নাভিশ্বাস জনজীবনে। গরম থেকে রেহাই পেতে তুরস্কের ইস্তাম্বুল শহরের বসফরাস উপকূল আর কৃষ্ণ সাগরের তীরে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। চলতি সপ্তাহে তাপমাত্রা পারদ 45 ডিগ্রির ঘরে পৌঁছানোর পূর্বাভাস আবহাওয়া বিভাগের। আগামী রোববার পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে গ্রিসের আবহাওয়া অধিদপ্তরও। এদিকে বছরের তৃতীয় তাপপ্রবাহে পড়ছে মন্টিনিগ্রো।
রাস্তার পাশের ফোয়ারা থেকে হাত ভিজিয়ে নিয়ে খানিকটা প্রশান্তি খোঁজার চেষ্টা, কেউ আবার মাথায় ঢালছেন পানি। একটু ঠান্ডা পানি পান করে তেষ্টা মেটানোর চেষ্টায় ব্যস্ত অনেকে। স্থানীয় সময় মঙ্গলবার তীব্র দাবদাহের কবলে পড়ে ইতালির দক্ষিণাঞ্চলীয় সিসিলি দ্বীপের কাতানিয়া শহর। তাপমাত্রা ছাড়ায় 40 ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় নগরীর পাবলিক পার্ক সহ বিভিন্ন স্থানে হাঁসফাঁস করতে দেখা যায় ঘুরতে যাওয়া পর্যটকদের। তীব্র দাবদাহের কবলে পড়েছে ইউরোপের আরেক দেশ তুরস্ক। ইস্তাম্বুলের তাপমাত্রা 35 ডিগ্রির কাছাকাছি পৌঁছালে বাসিন্দারা ভিড় করেন বসফরাস উপকূল আর কৃষ্ণ সাগরের তীরে। সাঁতার কেটে খানিকটা প্রশান্তি খোঁজার চেষ্টা করেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ 45 ডিগ্রির ঘরে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। অসহ্য গরমে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত বন্ধ রাখা হয় গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক অ্যাক্রোপলিস। বুধবার দেশজুড়ে তাপমাত্রা 43 ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে বছরের তৃতীয় তাপপ্রবাহে পড়ছে বলকান অঞ্চলের দেশ মন্টিনিগ্রোর বাদভা উপকূলীয় অঞ্চল। আবহাওয়াবিদরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে গরমের দাপট বেড়েছে বহুগুণে। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, ঘামে আমি পুরোপুরি ভিজে গেছি। এখানে প্রায় সবার অবস্থা একই রকম। গত কয়েকদিন ধরে গরমে নাভিশ্বাস হয়ে উঠেছে জনজীবন। অন্যদিকে দাবানলে পড়ছে দক্ষিণ পূর্বাঞ্চলের বুলগেরিয়া ও আলবেনিয়া। এরই মধ্যে বুলগেরিয়ার কস্তিনব্রোদ এলাকায় পড়ে গেছে বেশ কয়েকটি ঘরবাড়ি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের বাসিন্দাদের। এছাড়া আলবেনিয়ার উত্তরে একটি জাতীয় উদ্যানে দাবানল নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। তীব্র দাবদাহের পাশাপাশি মরার ওপর খাড়ারগা হয়ে দাবানল দেখা দিয়েছে কসোভোতেও। এরই মধ্যে পশ্চিমাঞ্চলীয় ইস্তক শহরে কয়েকশো হেক্টর জমি পড়ে গেছে বলে জানা গেছে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ব্রিটেনের অভিবাসন ব্যবস্থার ফাঁক ফোকর কাজে লাগিয়ে ভুয়া নথি বানিয়ে দেশটিতে প্রবেশ করছেন পাকিস্তানিরা। 30 থেকে প্রায় 50,000 পাউন্ড খরচ করে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চোখ এড়িয়ে ভিসা কিনছেন তারা। এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের অনুসন্ধানে। প্রতিবেদনে বলা হয়, ভুয়া চাকরির সুপারিশপত্র, ব্যাংক বিবরণী দিয়েও মিলছে যুক্তরাজ্যে কাজের অনুমতি। সাম্প্রতিক বছরে যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় প্রার্থী পাকিস্তানিদের সংখ্যা বাড়ছে। গত বছর দেশটিতে আবেদন করেন 10,542 জন পাকিস্তানি। এ সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় 80% বেশি। যদিও অবৈধভাবে ব্রিটেনে পাড়ি জমান না তারা, দেশটিতে গিয়ে নানা অজুহাতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এভাবে একদিকে চাপ বাড়ছে ব্রিটেনের জনশক্তি বাজারে, অন্যদিকে বাড়ছে আইন বহির্ভূত অভিবাসনের প্রবণতাও। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের অনুসন্ধানে উঠে আসে, যুক্তরাজ্যে পড়াশোনা বা কাজ করতে যাওয়া পাকিস্তানিরা বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ে না গিয়ে কিংবা চাকরিতে যোগ না দিয়েই আশ্রয় প্রার্থনা করছেন। কেউ কেউ জাল নথি দেখিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে উধাও হচ্ছেন, কেউ বা নকল অভিজ্ঞতা দেখিয়ে স্বাস্থ্য খাতে চাকরি নিচ্ছেন। এমনকি অনেকে ইউরোপীয় ইউনিয়নে ভুয়া সংযোগ দেখিয়ে দ্বিতীয় অ্যাসাইলাম আবেদনও করছেন, যেন আরও দীর্ঘ সময় যুক্তরাজ্যে থাকার সুযোগ মেলে। ভুয়া নথি তৈরি করে ব্রিটেনের ভিসা পাইয়ে দিতে পাকিস্তানে গড়ে উঠেছে একাধিক প্রতারক চক্র। মিরপুর ভিসা কনসালটেন্ট নামে আজাদ কাশ্মীরের এক অফিসের তথ্য উঠে আসে টেলিগ্রাফের প্রতিবেদনে। অফিসের প্রধান নির্বাহী সাইয়েদ কামরান হায়দারের দাবি, তার তৈরি নথি দিয়েই ব্রিটেনে যাওয়ার ক্ষেত্রে সাফল্যের হার 98%। কোনো রকম রাখ ঢাক না রেখেই জানান, নিজেই গ্যারান্টি দিয়ে আবেদনকারীকে ভুয়া সিভি, জাল ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে দেন তিনি। ফি হিসেবে 32,700 পাউন্ড নিয়ে থাকেন। সঙ্গে আলাদা করে নথি তৈরির খরচ, ব্যাংক স্টেটমেন্টের মূল্য সব মিলিয়ে প্রায় 50,000 পাউন্ড। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নতুন অভিবাসন নীতিতেও আসেনি কাঙ্ক্ষিত কড়াকড়ি। ব্রিটিশ অভিবাসন নীতি অনুযায়ী একবার ওয়ার্ক ভিসা পেলে সেই মেয়াদ থাকা অবস্থায় অ্যাসাইলাম চাইলে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ করার অধিকারও বজায় থাকে। এই ফাঁকফোকর কাজে লাগিয়েই ভুয়া নথি বানিয়ে দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাইছেন পাকিস্তানি নাগরিকরা। সেই সঙ্গে ভিসা আবেদন যাচাই বাছাইয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শিথিলতাকেও দুষছেন বিশেষজ্ঞরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। নাইজেরিয়ার শিক্ষার্থীরা রোবট বানিয়ে দেখাচ্ছে কিভাবে প্রযুক্তি বদলে দিতে পারে গোটা আফ্রিকা। লাগোসের ব্যাটল অব দ্য বটস প্রতিযোগিতায় উঠে এলো মাইন শনাক্তকারী রোবট থেকে শুরু করে আগুন নেভানো ফায়ার বট। শিক্ষার্থী থেকে উদ্যোক্তা, সবার নজর এখন দেশীয় উদ্ভাবনে। যদিও এআই প্রযুক্তি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।
আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। অর্থনীতির দিক দিয়েও দেশটি বেশ সমৃদ্ধ। এখানে তেল ও গ্যাস শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে দেশটির কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন দারিদ্র্য, দুর্নীতি এবং নিরাপত্তা সমস্যা। সব ধরনের সমস্যার সমাধান করে নাইজেরিয়া সহ গোটা আফ্রিকার চিত্র বদলে দিতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে একদল তরুণ শিক্ষার্থী। তারা রোবোটিক্স প্রযুক্তির মাধ্যমে আনতে চায় এই আমূল পরিবর্তন। সম্প্রতি লাগোসের রোবোটিক্স প্রতিযোগিতায় দেখা গেল স্মার্ট ট্রাক্টর, যা একসঙ্গে চাষ ও সেচের কাজ করতে পারে। কেউ বানিয়েছে মাইন শনাক্তকারী রোবট, কেউ আবার তৈরি করেছে ফায়ার বট, যা স্বয়ংক্রিয়ভাবে আগুন নেভাতে সক্ষম। আয়োজক নাইজিনিয়াসের সিইও জানান, এবারের প্রযুক্তি বিপ্লব চালাচ্ছে সফটওয়্যার, পরেরটা চালাবে রোবোটিক্স, হার্ডওয়্যার আর এআই। আর এই বাচ্চারাই সেই বিপ্লবের সেনা হবে। তারা চায় এই প্রজন্ম STEM শিক্ষায় দীক্ষিত হয়ে আফ্রিকাকে এগিয়ে নিক। তবে শুধু উদ্ভাবন নয়, এআই নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। কিডস টেক ফেস্টে শত শত শিশু ও অভিভাবক অংশ নেন। আফ্রিকার ডিজিটাল ইকুইটি প্রধান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খারাপ নয়, সঠিকভাবে ব্যবহার শেখানোই জরুরি। রোবোটিক্স আর কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন প্রজন্মের হাত ধরেই এগোচ্ছে নাইজেরিয়া। প্রযুক্তির এই যাত্রায় এখন আফ্রিকাই হতে চায় আগামী বিশ্বের উদ্ভাবনী শক্তি। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের রাজস্থানে পাকিস্তান সীমান্তের কাছে সামরিক মহড়া করতে যাচ্ছে ভারতের বিমান বাহিনী। 23 জুলাই থেকে শুরু হয়ে মহড়া চলবে 25 জুলাই পর্যন্ত। ভারতের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এতে অংশ নেবে সুখোই Su-30, রাফায়েল, মিরেজ 2000 সহ ভারতীয় বিমান বাহিনীর অগ্রসর সব যুদ্ধ বিমান। পাশাপাশি পরীক্ষা করা হবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের কার্যকারিতাও। এদিকে গত এপ্রিলে ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে মে মাসের প্রথম দিকে 4 দিন সংঘাত চলেছে ভারত ও পাকিস্তানের বিমান বাহিনীর মধ্যে। সেই সংঘাতের 2.5 মাসের মাথায় পাকিস্তান সীমান্তের কাছে মহড়ার আয়োজন করেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও সফরকারীদের পারফরমেন্সের প্রশংসা করলেন জাকের আলী অনিক। ব্যাটিংটা জুৎসই হলে ভালো স্কোর করা সম্ভব ছিল বলে মনে করেন তিনি। নিজের পারফরমেন্সে সন্তুষ্ট হলেও দলের জয়কেই বড় করে দেখছেন জাকের। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত আহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি। আমাদেরও মিস্টেক ছিল, আমরা ফিল্ডিংটা ভালো করতে পারিনি। আসলে এই মোমেন্টগুলো সাডেনলি হয়ে গেছে, তো অ্যাজ এ টিম আমরা চাইবো নেক্সট টাইম এই জিনিসগুলো আরও ভালো করার। বাট অল ক্রেডিট গোজ টু দেম, ওরা খুব ভালো ক্রিকেট খেলছে। এত বাজে অবস্থা থেকে এই ফাইটটা, অবশ্যই আমরাও ভালো ক্রিকেট খেলেছি, আমরাও ফাইট করেছি, ফাইট করেই এত মোটামুটি ফাইটিং একটা স্কোর দাঁড়া করতে পেরেছি। টেলের সাথে 71 রানের পার্টনারশিপ দিয়ে 100 আছে, তো এইগুলো আমার অভ্যাস আছে, তো আমি এইগুলো নিয়ে চিন্তাই করি না। আমি জাস্ট চেষ্টা করি আমার সাথে যে থাকে তাকে প্রপার ব্যাটার হিসেবে তাকে একটু সেভ করে, যেহেতু দুই দিক থেকেই যেন রানটা হয়। ম্যাচ উইনিং নক খুব ইম্পর্ট্যান্ট, আমি এই ম্যাচ উইনিং নকগুলোই কাউন্ট করি। গতকালটা খুবই মানে বুক ভারী হয়েই কাটাতে হয়েছে। আমরা প্রফেশনাল মাঠে নামতে হবে, তো আমরাও সব কিছু ভুলে মাঠে নেমে আমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছি। টাইগারদের জয়ে হাসি ফুটেছে সমর্থকদের মুখে, স্বস্তিতে বোর্ড কর্তারাও। উইকেট নিয়ে নানা প্রশ্ন থাকলেও ম্যান ইন গ্রিনদের এদেশের কন্ডিশনের কথা স্মরণ করিয়ে দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 10 বছর পর এমন সিরিজ জয়ে খুশি নির্বাচক আব্দুর রাজ্জাকও। স্বপ্ন পূরণের অপেক্ষা বাড়তে পারত আরেকটা দিন, কিন্তু টাইগাররা সেটা হতে দেয়নি। এক ম্যাচ হাতে রেখেই করল সিরিজ জয়। দুঃস্বপ্নের মতো একটা দিন কাটানোর পর এমন জয় ভক্তদের মনে দিয়েছে কিছুটা প্রশান্তি। ছেলেকে নিয়ে ম্যাচটা মাঠে বসে দেখেছেন তামিম ইকবাল। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মুখেও ফুটেছে হাসি। লিটনরা জয়টা উৎসর্গ করেছেন মাইলস্টোন ট্র্যাজেডির নিহত ফুলদের প্রতি। আমাদের মন কাঁদছে বাচ্চাদের জন্য। দেখেন, আমি নিজেও একজন প্যারেন্ট, আমি বলতে পারবো না এখানে ক্যামেরার সামনে আমাদের ভিতরে কী চলছে। শ্রীলঙ্কার সাথে জিতে আসার পর যে কনফিডেন্সটা ছিল সেটাই তারা আজকে এই 2 ম্যাচে ব্যবহার করেছে। দেখছেন 2 দিনই কিন্তু টিম ওয়াজ ইন নট এ ভেরি গুড পজিশন, সেখান থেকে বের হয়ে এসে জেতা ইটস নট ইজি, সো ক্রেডিট গোজ টু দ্য টিম। উইকেটটা তো 2 দলের জন্যই সমান আসলে এখানে ধরেন। আর আমি কৃতিত্ব দেবো আমাদের টিমকে। দেখেন, শ্রীলঙ্কা এক ধরনের উইকেটে খেলে এসে পরের সপ্তাহে কিন্তু এখানে 2টো ম্যাচ জেতা একটু সহজ ব্যাপার না। উইকেটটা এখানে বড় একটা ফ্যাক্টর না। আমার কাছে মনে হচ্ছে প্লেয়ারদের যে অ্যাডজাস্টমেন্টটা ছিল
আনবিলিভেবল। ম্যাচটা এভাবে হেরে যাবে বোঝেনি পাকিস্তানও। অনেকটা হতবাক হয়ে মাঠ ছেড়েছেন সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। বাংলাদেশে পড়ুয়া পাকিস্তানি ভক্তরাও ছিলেন হতাশ। বাংলাদেশকে শুভকামনা জানিয়ে গেছেন দেশটির আইকনিক ফ্যান জলিল চাচা। बांग्लादेश टीम को और बांग्लादेश के पीपल को जो है ना मेरी तरफ से जो कॉन्ग्रेचुलेशन इज ए गुड विक्ट्री फर्स्ट टाइम अगेंस्ट पाकिस्तान सीरीज एंड 2-day सीरीज 2-1 मैच है। 10 বছর পর এমন জয় নির্বাচকদের কাছেও অনেক বড় প্রাপ্তি। কয়েকদিন আগেও নানা সমালোচনা সইতে হয়েছে তাদের। সবাই মিলে এটা কালেকটিভ পারফরমেন্স ছিল। বিশ্বকাপ অনেক পরের ব্যাপার, এর মধ্যে আরও অনেক খেলা আছে। আমরা আসলে চাচ্ছি যে জিনিসটাকে সুন্দর করে বিল্ড আপ করতে। এখনই বিশ্বকাপ নিয়ে চিন্তা না করে আগে আমাদের বাকি যেসব খেলাগুলো আছে যেন স্টেপ বাই স্টেপ আমরা এইভাবে ইমপ্রুভ করতে থাকি। ম্যাচ বাকি মাত্র একটা। এখন টাইগারদের অপেক্ষা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিবি। আজ বাংলাদেশে আসবেন এসিসি সভাপতি মহসিন নাকভি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তানের না আসা নিয়ে ভাবছে না ক্রিকেট বোর্ড। এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে এসিসি বলেও জানান বুলবুল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা কি আদৌ বাংলাদেশে হবে? গেল কয়েকদিন ধরে এক বড় প্রশ্ন ক্রিকেট পাড়ায়। মূলত ভারত বেঁকে বসায় আর শ্রীলঙ্কা, আফগানিস্তানের প্রতিনিধিরাও আসতে না চাওয়ায় বাধে বিপত্তি। তবে এসিসির সভাপতি মহসিন নাকভি, পাকিস্তান বোর্ডেরও চেয়ারম্যান, ভারতের বড় রাইভাল বোর্ডের প্রধান, এই সভা নির্ধারিত 24 জুলাইয়ে ঢাকাতেই আয়োজনে বদ্ধপরিকর। কোরাম পূরণ নিয়ে শঙ্কা থাকলেও এসিসি চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি নিয়ে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। না, এটা অবশ্যই হবে। আমরা যতদূর জানি আমাদের মতো আমাদের যে লজিস্টিক্যাল সাপোর্ট সেটা আমরা দিচ্ছি, আর এখানে এসিসি বাকি কাজটা করছে। এসিসি হচ্ছে একটা অর্গানাইজেশন, এশিয়ার 5টা ফুল মেম্বার এবং 25টা অ্যাসোসিয়েট মেম্বার নিয়ে কাজ করে। এসিসি থেকে আমাদের কাছে প্রপোজাল এসেছিল যে আমরা এই এজিএমটাকে হোস্ট করতে চাই কিনা। আমরা অ্যাজ এ হোস্ট আমরা এগ্রি করেছি এবং এসিসি প্রোগ্রাম এসিসি আমরা তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট করছি এখানে। দিস ইজ দ্য অনলি থিং উই আর ডুইং। আমরা এখানে এসিসির সাথে রেগুলার যোগাযোগ রাখছি। তারা জানাচ্ছে কত কে আসছে, কে আসছে না, তাদের কখন এয়ারপোর্ট থেকে পিক আপ করতে হবে, হোটেলে কত বুকিং দিতে হবে, তো যেখানে অনুষ্ঠান হবে সেখানে আমাদের কি কি সাপোর্ট লাগবে। এর বাইরে আমাদের এখানে কোনো কাজ নেই। এসিসির পূর্ণ সদস্য দেশ 5টি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ফুল মেম্বার 3 দেশই অংশ না নেয় এই মিটিং নিয়ে বিতর্কের সুযোগ থাকে কিনা কিংবা এর ফলে ভূ রাজনৈতিক কোনো চাপের মুখে পড়বে কিনা বাংলাদেশ, সে প্রশ্নেও কৌশলী বিসিবি সভাপতি। ক্রিকেট সবার উপরে, এখানে আমার মনে হয় না এই ধরনের কোনো, এর আগেও আবারও বলছি আমরা জাস্ট একটা হোস্ট এবং এই অনুষ্ঠান এর আগে আমরা কখনো এজিএম হোস্ট করিনি। সো আমরা চেষ্টা করব আমাদের বোর্ডের সকলে মিলে, আমাদের দেশের সকলে মিলে একটা ভালো এজিএম যাতে হয় সেই চেষ্টা করব। বিভিন্ন অ্যাসোসিয়েট মেম্বাররা আমাদের এখানে আসছে, তারা আমাদেরকে, আমরা যেমন আমাদের আগে যারা ফুল মেম্বার ছিল বড় ভাই হিসেবে তাদেরকে দেখতাম, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চেষ্টা করব আমাদের ক্রিকেটের যে কালচারটা আছে, আমাদের কত বড় কালচার, এবং লাকিলি ওদের সামনে আমরা 2টো ম্যাচ সিরিজ জিতে গিয়েছি। তারাও দেখবে বাংলাদেশ কত স্ট্রং একটা ক্রিকেট জাতি। এসিসি সভায় বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ও তুলে ধরবে বিসিবি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। মিরপুর স্টেডিয়ামে থামছেই না টিকিট কালোবাজারি। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টি-20 ম্যাচে অবৈধভাবে টিকিট বিক্রি করতে দেখা গেছে বিসিবির এক কর্মচারীকে। এদিকে অনলাইনে টিকিট না পেয়ে অনেকেই কয়েক গুণ বেশি দামে টিকিট কিনেছেন। তবে বিসিবির অনলাইন টিকিট ব্যবস্থাপনাকে সাধুবাদ জানিয়েছেন বেশিরভাগ দর্শক। বিসিবির সব আয়োজনে অনলাইন টিকিটের প্রত্যাশা তাদের। এ যেন ঘরের শত্রু বিভীষণ। টিকিট কালোবাজারিতে এবার সংশ্লিষ্টতা পাওয়া গেল খোদ বিসিবির এক কর্মচারীর। বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচের টিকিট প্রকাশ্যে বিক্রি করেন সিরিজের কার্ডধারী বিসিবির এই কর্মচারী। অবৈধভাবে টিকিট বিক্রির কথা স্বীকারও করেন তিনি। বিসিবিরই কাজ করে, আর কি আমরা বিসিবির না। এখন যেই 2টা টিকিট পেয়েছেন ওটা সেল করতেছেন? হ্যাঁ, আগে 2টা টিকিট পাইছিলাম। এদিকে সব টিকিট অনলাইনে ছাড়ায় আক্ষেপ রয়েছে আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারা অনেকের। টিকিট বুথ না থাকায় তারা ফিরেছেন আক্ষেপ নিয়ে। আবার অনেকে টিকিট কিনেছেন কয়েক গুণ বেশি দামে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। 300 টাকা টিকিট 800 টাকা চাইছে, এটা তো সম্ভব নয়। 300 টাকা টিকিট সবাই কি 800 টাকা দিয়ে অনলাইনে কাটতে পারবে না তো। টিকিট পাইতেছি না, পরে দালালের কাছ থেকে কাটছি। 300 টাকার টিকিট 500 টাকা। অনলাইন তো আমরা অনেকে পারি না যে টিকিট কাটবো কিভাবে, এই বিষয়ে আর কি। আমাদের সাথে যারা আছে অনেকেই টিকিট পায়নি এখনো। যদি কোনো একটা বুথের
সিস্টেম থাকতো তবে টিকিটটা মনে হয় ইজিভাবে কিনতে পারতো। তবে অনলাইন টিকিট ব্যবস্থায় স্বস্তির কথা জানান বেশিরভাগ দর্শক। এই পদ্ধতিতে ঝামেলা ছাড়াই টিকিট হাতে পাচ্ছেন তারা। তাই বিসিবির সব আয়োজনে অনলাইন টিকিটের প্রত্যাশা তাদের। টিকিট আমরা অনলাইন থেকে কাটছি, তো অনলাইনে কাটলে অনেক সুবিধা। ঘরে বসে টিকিট কাটতে পারতেছি, এটা তো আমাদের জন্য সুবিধাজনকই। সিরিজের প্রথম টি-20তে পানি ও খাবার নিয়ে প্রবেশ করতে পেরেছেন সমর্থকরা। তবে দ্বিতীয় ম্যাচে আবারও এতে নিষেধাজ্ঞা দেয় বিসিবি। তবে এ তথ্য না থাকায় বাধ্য হয়েই পানি খাবার বাইরে রেখে প্রবেশ করতে হয়েছে তাদের। আগে যে প্রথম যে খেলাটা ছিল ওটাতে খাবার অ্যালাউ ছিল, মোটামুটি আমরা সব কিছুতে অনেক ভিতরে অনেক মজা পেয়েছি। পানি 50 টাকা বোতল নিয়েছিলাম। আমরা তো শুনে আসছি যে পানি নেওয়া যাবে, খাবার নেওয়া যাবে, এই জন্য আমরা আসছি, নিয়ে আসছি। এখন কিনা হালকা পাতলা খাবার আছে বলে নেওয়া যাবে না, এটা তো বিব্রত বোধের কিছু নাই। সবাই জানতেছে ভাই এরকম সমস্যা, এটা বলবো না যে পানি নিয়ে আসছেন ফেলে দিতে ভাই। এদিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দেখতে মিরপুরে আসেন জুলাই যোদ্ধারাও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবলের খবর। সাফ চ্যাম্পিয়নশিপের অভিজ্ঞতা অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে কাজে লাগাতে চায় বাংলাদেশ। প্রতিপক্ষ অচেনা হলেও লাওসে নিজেদের শতভাগ দিয়ে পারফর্ম করতে চান ফুটবলাররা। সিনিয়র টিমের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলতে চায় সাগরিকা, নবীরনরা। সাফের ক্যাম্প না ভেঙে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি চালিয়ে যাবে নারী ফুটবল দল। বাবা বলছে যে কবে বাসায় আসবা, আমি বলছি যে এখন তো যাইতে পারবো না, আমাদের খেলা আছে এফসির পর বাসায় যাইতে পারবো। 6 ম্যাচের লম্বা টুর্নামেন্ট শেষে ক্লান্তির ছাপ ফুটবলারদের চোখে মুখে, তবুও বিশ্রাম নেওয়ার নেই কোনো ফুরসত। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এখন অনূর্ধ্ব-20 নারী ফুটবল দলের সামনে নতুন চ্যালেঞ্জ। আগস্টে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের বাছাই। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস, পূর্ব তিমুর ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দল। লাওসে অনুষ্ঠিত হতে যাওয়া এই বাছাই পর্বের প্রস্তুতি নিতে সাফের ক্যাম্প না ভেঙে অনুশীলন চালিয়ে যাবেন নবীরন, সাগরিকারা। সাফ অনূর্ধ্ব-20 নারী দলের প্রত্যেক সদস্যকেই মাঠে নামিয়েছেন কোচ পিটার বাটলার। এফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান ফুটবলাররা। একটা টিম নিয়ে আমরা 6টা ম্যাচ খেলতে পারছি, এর থেকে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে অনেক। সবাই টিমে কিন্তু এবার মনে করেন 23 জনই খেলছে, যেমন গোলকিপার 3 জন খেলাইছে। 11 প্রত্যেকবার এভাবে খেলার সুযোগ হয় না, ভালো প্রস্তুতি। আমি চেষ্টা করব এই পারফরমেন্স, এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য, এবং প্রত্যেকটা ম্যাচে এক এক ধরনের চ্যালেঞ্জিংয়ের বিষয়। ফার্স্ট টাইম এই টুর্নামেন্টে নামেই আমার হেডটিক হয়েছে, ভালো খেলছি। চেষ্টা করব ঋতু আপুর কাছ থেকে আরও শিখবো আমি। ও নিজে খেলেন, ওনার স্টাইল থেকে আমি শেখার চেষ্টা করব যেন ওনার থেকে ভালো পারফরমেন্স করতে পারি। বয়সভিত্তিক দলের বেশ কয়েকজন ফুটবলারের পজিশন চেঞ্জ করেছেন পিটার বাটলার। নতুন পজিশনে দুর্দান্ত পারফরমেন্সও করেছেন শান্তি মার্ডি, নবীরন খাতুনরা। সামনে এবার নিজেদের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। ডিফেন্সে বসে হয়তোবা তুমি ডিফেন্সে ভালো করবা, কিছুদিন প্র্যাকটিস করেছি, আমি ভালো করছি, তো আপুদের কোয়ালিফাই করলো না, ওই টিমেও ছিলাম ডিফেন্স হিসেবে। মিডফিল্ডে খেলতাম, মিডফিল্ড থেকে আমি এই ফুটবল ফেডারেশনে আসে আমার লেফট উইংয়ে দেওয়া হয়েছে, তখন থেকে আমি লেফট উইংয়ে খেলি। সাফের 2 ম্যাচে হ্যাট্রিক করেও সর্বোচ্চ স্কোরার হতে পারেননি সাগরিকা। সেই আক্ষেপ মেটাতে চান এশিয়ান কাপ বাছাইয়ে, যদিও প্রতিপক্ষ অচেনা এই স্ট্রাইকারের। তাদের সম্পর্কে আমাদের জানা নাই, শোনাও নাই, তাদের সম্পর্কে আমরা দেখিও নাই তারা কেমন খেলে। তো আমাদের কোচ যেটাই নির্দেশনা দিবে সেটা নিয়ে আমাদের খেলতে হবে, সেটা নিয়ে মাঠে নামতে হবে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করে আসবো। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে খেলার, যেন আমারে না মেলে অবশ্যই আমার সর্বোচ্চ দিয়ে খেলবো। আগামী 2 থেকে 10 আগস্ট লাওসে আয়োজিত হবে এশিয়ান কাপের বাছাই, যেখানে 8 গ্রুপে অংশ নেবে 33টি দল। গ্রুপ চ্যাম্পিয়নরাই খেলবে সরাসরি মূল পর্বে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-20 সাফে দুর্দান্ত পারফর্ম করে স্বপ্নের পরিধি বেড়েছে বাংলাদেশের জয়ের নায়ক সাগরিকার। আসরে 8 গোল করা এই ফুটবলার এখনই আত্মতুষ্টিতে ভুগতে চান না। ঠাকুরগাঁয়ে বড় হওয়া সাগরিকার লক্ষ্য আগামী বছর মার্চে অস্ট্রেলিয়া এশিয়ান কাপের মূল পর্বেও দাপুটে পারফর্ম করা। সেজন্য কঠোর পরিশ্রমে নিজের স্কিলে আরও উন্নতি চান সাগরিকা। ঢাকায় থাকার জায়গা না থাকায় মাঠে তার পারফরমেন্স দেখতে পারেননি বাবা মা। এ নিয়ে আক্ষেপ থাকলেও বাস্তবতা মেনে নিয়ে এগিয়ে যেতে চান সাগরিকা।
আমাদের সঙ্গে আছে সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের জয়ের নায়ক, বাংলাদেশের জয়ের রূপকার মোসাম্মদ সাগরিকা। সাগরিকার কাছে আমরা জানতে চাইব তার এই চমৎকার সাফল্যের মূলে কোন রহস্য কাজ করেছে। সাগরিকা, আমরা দেখলাম যে প্রথম 2টা ম্যাচ খেলার পর আপনি নেপালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড পেলেন, এরপর 3 ম্যাচে নিষেধাজ্ঞা, দেন আবার ফেরা, এবং ফেরাটা এত চমৎকার, এত রাজসিক, এর পেছনে কোন রহস্য কাজ করেছে? মাথায় এটাই ঘুরতেছিল হচ্ছে আমাকে ভালো কিছু করতে হবে, আমি যদি আবার ফিরে আসতে চাই তাহলে আমাকে ভালো কিছু করতে হবে। তো এটাই মাথায় কাজ করতেছিল। আর কোচ নির্দেশনা দিচ্ছিল যে তুমি যেটুকুই নামবা তোমার ভালোটা দিয়ে তোমার সর্বোচ্চটা দিয়ে খেলবা। আর পুরো টিম সাপোর্ট করতেছিল, যে বলতেছিল যে তুমি পারবা, তোমাকে পারতেই হবে। মনে একটু জেদ ছিল, এই জেদটাই কাজে দিছে। বাবা মা মাঠে আসতে পারেনি, তো তারা যদি থাকতো, এই যে তোমার এই দুর্দান্ত পারফরমেন্স, 1 ম্যাচে 4 গোলের 4টি তাদের মেয়ে করেছে, এটা দেখতে পারলে কেমন লাগতো বাবা মা মাঠে থাকলে? অবশ্য অনেক ভালো লাগতো। আমার বাবা আসতে চাইছিল, তো এখানে ঢাকায় তো কোনো থাকার জায়গা ছিল না, বা আমার মাও একটু অসুস্থ ছিল। যদি ঢাকায় থাকার জায়গা হতো তাহলে আমার বাবা অবশ্যই আসতো খেলা দেখতে, তো সেটা ছিল না দেখে আমার বাবার একটু মন খারাপ। তো তাও হচ্ছে আমি ভালো পারফরমেন্স করছি, বেস্ট প্লেয়ার হয়েছি, আমার বাবা মা এতেই অনেক খুশি। সাগরিকা, কালকে আমাদের দেশে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, তো এটা নিয়ে রাতের বেলা তোমাদের এই জয়ের পরেও টিম হোটেলে পরিবেশটা কেমন ছিল? তেমন চিল্লাহাল্লা করি নাই, মজাও করি নাই, জাস্ট ট্রফিটা নিয়ে আসে আমরা সবাই সবার মতো চুপচাপ ছিলাম। সামনে কি টুর্নামেন্ট এবং কিভাবে নিজেকে তৈরি করছো? আমরা 20 কোয়ালিফাই করতে যাব লাউসে, সেটাই মাথায় থাকবে যে আমাদের এটা যে করছি, যে পারফরমেন্স করছি এর থেকে আমাদের আরও বেটার পারফরমেন্স করে লাউস থেকে জিতে ইনশাল্লাহ ফিরতে চাই। আমাদের ছেলেদের জাতীয় দলে দেখা যায় যে স্ট্রাইকারের সংকট, সেখানে আমাদের মেয়েদের জাতীয় দলে বা বয়সভিত্তিক দলে স্ট্রাইকার, এত ভালো স্ট্রাইকার আছে। তো তোমার কি মনে হয় নিজেকে কিভাবে তৈরি করলে তুমি অস্ট্রেলিয়ায় যে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও দারুণভাবে তুলে ধরতে পারবে এবং মূল পর্বে ভালো ফলাফল করতে পারবে? ভালো করে প্র্যাকটিস করি মনোযোগ দিয়ে, আর স্কিল ডিবলিং এগুলো যদি ভালো করে করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করে আসব। 3 ম্যাচ খেলে 8 গোল, যদি পূর্ণিমার চাইতে আরও বেশি গোল হতে পারতো সবগুলো ম্যাচ খেলতে পারলে, শেষে একদম টুর্নামেন্ট শেষে কি কোনো আক্ষেপ কাজ করেছে কিনা? আক্ষেপ নাই, যে কপালে যা ছিল তাই হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমি চাই যে বেস্ট প্লেয়ার হয়েছি, এটাতে অনেক খুশি। সামনেই কঠিন মিশন, আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ, সে লক্ষ্যে এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে চান সাগরিকা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পাশে থাকার আশ্বাস 4টি দলের, যে কোনো মূল্যে ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকানোর প্রত্যয়, ঐক্য দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার। শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষে আহত 80। মাইলস্টোনে 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর বের হলেন 2 উপদেষ্টা ও প্রেস সচিব। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থী শিক্ষক সহ নিহত বেড়ে 32। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে রাজশাহীতে দাফন, সাহসী শিক্ষিকা মেহেরিন নীলফামারীতে সমাহিত। মাইলস্টোনের মতো এত বড় শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডে না আছে অভিভাবকের ফোন নাম্বার, না আছে বাচ্চাদের ব্লাড গ্রুপ, এটা কম্পালসারি করা উচিত। নামি দামি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রে নেই রক্তের গ্রুপ। মাইলস্টোনের আহতদের চিকিৎসা দিতে জটিলতার সৃষ্টি, সরকারিভাবেও অনাবশ্যক রাখায় হতাশ অভিভাবকরা। এবং শাহজালালের রানওয়েতে ওঠানামা করে সামরিক ও বেসামরিক বিমান, নীতি পরিপন্থী বলছেন সাবেক পাইলটরা। চারপাশে গজিয়ে ওঠা উঁচু ভবন বাড়াচ্ছে নিরাপত্তা ঝুঁকি। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।